অনেক ধাক্কাধাক্কি করে একটা সিরিয়াল পেলাম, টিকিট ৩০০ টাকা। সেজন্য মানুষ অনেক শুনেছিলাম, এই ডাক্তার বলে অনেক ভালো। আবার উনি বলে সপ্তাহে একদিন আসে এখানে। তাই সময় করে চলে আসলাম। অনেকক্ষণ পরে আমার সিরিয়াল আসলো। আমি ডক্টরের চেম্বারে ঢুকলাম। ঢুকে দেখি মাঝবয়সী এক মেয়ে, বয়স 25 থেকে 26 হবে। আর আমি 23। আমার থেকে 2-3 বছরের বড়। বিয়ের কথা বলতে পারি না, হলেও হতে পারে। ডক্টর একটা বেগুনি রঙের বোরখা পরছে, আর সাথে গোলাপি রঙের স্কার্ট, মেকআপ নেই। ডক্টর অসম্ভব সুন্দরী। আরেকটা জিনিস তার সৌন্দর্য বৃদ্ধি করেছে, সেটা হলো তার চোখে চশমা, বোরখার উপর সাদা আপ্রন। আমি ঢুকে সালাম দিলাম। সালামের উত্তর নিয়ে বললেন, বসেন। বলেন, কি সমস্যা? আমার মাথা ব্যথা করে। কেমন মাথা ব্যথা? মাথা কি প্রচন্ড ব্যথা করে? বমি আসে? না, শরীরের তাপমাত্রা ঠিক থাকে, কিন্তু প্রচন্ড মাথা ব্যথা করে। তাপমাত্রা ঠিক আপনি কি করে বুঝলেন? আমি ওই সামনের ম্যাচে থাকি, সাথে আমার ফ্রেন্ড থাকে। মাথা ব্যথা উঠলে তার হাত দিয়ে চেক করাই তাপমাত্রা ঠিক আছে কিনা। তার মানে আপনি আনম্যারিড? হুম। কি থেকে আপনার মাথা ব্যথা উঠে? সে অনেক লম্বা কাহিনী। আই থিঙ্ক আপনার সে টাইম নাই। ওকে। মাথা ব্যথা কি আপনার সপ্তাহে 7 দিন ওঠে? না, 3 দিন ওঠে। এই 3 দিন আমার শরীরের উপর দিয়ে ঝড় বয়ে যায়, কাজের প্রচন্ড চাপ থাকে। আসরের পর থেকে মাথা ব্যথা শুরু হয়। মাঝে মাঝে ব্যথার কারণে চোখ কিছু দেখি না। প্লিজ ডক্টর, একটা সলিউশন দেন, না হলে কবে জানি মাথা ভারী দিয়ে ফাটিয়ে দিব। ওকে। ডক্টর একটা প্রেসক্রিপশনে কতগুলো ওষুধের নাম লিখলো, লিখে নিজের মোবাইল দিয়ে ছবি তুললো, তারপর আমাকে বলল, এই ওষুধগুলো খাবেন। থ্যাঙ্কস ডক্টর। আপনার নামটা বললেন না? ঈশান মাহমুদ, অনার্স 3rd ইয়ার। ডক্টর আমাকে তার কার্ড দিয়ে বলল, যদি কোনো প্রয়োজন পড়ে তাহলে কল দিবেন। নাম্বার? কার্ডে আছে। আমি কার্ড দেখলাম, ডক্টরের নাম আনিকা। আমার জন্য এই সুবিধা কেন? আমি আপনার ডক্টর আর আপনি আমার পেশেন্ট। ওহ, বাই। বাইরে এক ফার্মাসি থেকে ওষুধ নিলাম, রুমে আসলাম, এসে শুয়ে রইলাম। একটু পরে একটা কোচিং আছে যেখানে আমি পড়াই। আমি ঈশান মাহমুদ, বাড়ি নরসিংদী, ম্যাসে ঢাকায়। পরিবারের বড় ছেলে, সেটা আমার জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। আমার ছোট 2 বোন। 2 বোনের নাম সামিয়া আর সুবর্ণা। তাদের বিয়ের বয়স চলে আসতেছে, তাদের বিয়ে দিতে হবে। যেহেতু বড় ছেলে, তাই দায়িত্বও বেশি। বাবা ছোট একটা জুতার দোকান চালায়। আমরা ফ্যামিলিতে 7 জন। আমার দাদা দাদি দুজনেই অচল। সুবিধা একটা, বাড়িটা আমাদের নিজের। একটা জুতার দোকান থেকে 7 জনের খরচ, আবার বোনদের তাদের পড়াশোনার খরচ। তাই আমি উপার্জনের পথ দেখছি, সেটা হলো আমার মেধা দিয়ে 2টা কোচিং করাই, আবার 2টা প্রাইভেট পড়াই, আবার ভার্সিটি থেকে ক্লাস করি। কোচিং সপ্তাহে 3 দিন। এই 3 দিন আমার উপর দিয়ে ঝড় বয়ে যায়। রাতেই শুরু হয় মাথা ব্যথা। কথায়, এক বাপের এক ছেলে সুখে থাকবো, সেখানে আমার উপর সব দায়িত্ব। 2টা কোচিং, আবার নিজের ক্লাস, তারপর প্রাইভেট। এই 3 দিন আমার মাথা ব্যথা করে। আস্তে আস্তে ব্যথা শুধু বাড়তেই থাকে। তাই ডক্টরের শরণাপন্ন হলাম। একটু পর কোচিংয়ে গেলাম। কোচিং করিয়ে আসতে রাত হলো। সেদিন আর মাথা ব্যথা উঠে নাই। খাওয়া দাওয়া করে ওষুধ নিলাম হাতে খাবো বলে। এমন সময় মনে পড়লো, আনিকা ডক্টর কেন আমার প্রেসক্রিপশনে ছবি তুললো? সবার প্রেসক্রিপশন কি এইভাবে ছবি তুলে কে জানে? আমি ওষুধ খেয়ে দিলাম এক ঘুম। পরের দিন কাজের এত চাপ নাই। তাই এভাবে 1 সপ্তাহ চলে যায়। 2 দিন ওষুধ খেয়ে আর খাই না, যেহেতু আর মাথা ব্যথা উঠে না। ওষুধ খাওয়ার চাপ নাই। আমার শনিবারের কাজের চাপ বেশি। শনিবার আবার মাথা ব্যথা উঠছে, এমন মাথা বলার বাইরে। তাড়াতাড়ি ওষুধ খেলাম, খেয়ে শুয়ে রইলাম। না, মাথা ব্যথা কমছে না। পাশে থাকা ফাহিমকে বললাম, দোস্ত দেখ তো আমার শরীর গরম কিনা। তোর আবার মাথা ব্যথা উঠেছে? তুই না ডাক্তার দেখাইলি? চেক কর। ফাহিম আমার হাত ধরে বলল, তোর শরীর একদম ঠান্ডা। ওকে, ওষুধ খাইছি, দেখি কাজ হয় কিনা। নিজে নিজে মাথা হাতাইয়া আরো 1 ঘন্টা পার করলাম। দোস্ত, মাথায় পানি দিব? আমার তো শরীর গরম না, পানি দিলে কি লাভ হবে? আচ্ছা, তাহলে ঘুমানোর চেষ্টা কর। আমার মাথা ব্যথা আর সহ্য হচ্ছে না। আমি ডক্টরের কার্ড বের করলাম, ফোন দিলাম। কতক্ষণ রিং হলো, একটু পর বলে ব্যস্ত আছে। আমি আরো 2বার দিলাম, ব্যস্ত আছে। আরেকবার দিলাম, ওয়েটিং এ আছে। মেজাজটা গরম হয়ে গেল। ব্যথার কারণে ঘুম আসছে না। আমি আরো 20 মিনিট পর ফোন দিলাম, এবার ধরছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, কে বলছেন? ঈশান মাহমুদ, আপনার পেশেন্ট। কোন ঈশান মাহমুদ? আমি চিনতে পারলাম না। আরে, আপনাকে যে বলেছিলাম আমি ম্যাসে থাকি। সরি, চিনতে পারলাম না। আপনার সমস্যাটা বলেন। ডক্টর, আপনি আমার প্রেসক্রিপশন লিখে মোবাইল দিয়ে ছবি তুলে অনেক খেটে খুঁটে 4-5 লাখ টাকা জমাইছি। কি যে করি। বাসায় আসলাম, এসে রেডি হয়ে গেলাম প্রাইভেটে। নিয়ত প্রাইভেট শেষ করে যাব ডক্টরের চেম্বারে। প্রাইভেট শেষ করে গেলাম ডক্টরের চেম্বারে। গিয়ে দেখি এমন ভিড়, সিরিয়াল নিতে গেলাম। চেম্বারে ঢুকলেই 500। আমি গিয়ে পিএস কে বললাম সিরিয়াল দিতে। পিএস বলল, সিরিয়াল শেষ। সিরিয়াল শেষ মানে? আরো 20 জন রোগী আছে, তাদেরকে দেখে ম্যাডাম চলে যাবে তাহলে আমি? আগামীকাল। আগামীকাল মানে?
আর ভাই একটা সিরিয়াল দেন, ম্যাডাম আমাকে চিনে। কিন্তু আমি তো চিনি না। ধুর ভাই, আপনার ভিতর কোনো মানবতা বলতে কিছুই নেই। ভাই দিলে পরের দিন আমার চাকরি শেষ। আপনার চাকরি শেষ হবে কেন? আমি একদিন এরকম দয়া মায়া করে একজনকে ম্যাডামের কথার বাইরে সিরিয়াল দিয়েছিলাম। তারপর? তারপর আর কি, ম্যাডাম প্রচন্ড রেগে যায় আর আমার চাকরি নট করে দেয়। পরে অনেক মিনতি করে চাকরি আবার ঠিক করি। শুনেন, ম্যাডাম প্রচন্ড জেদি, কোনো ভুল হলেই রেগে যায়, তাই আমাদের সাবধান থাকতে হয়। সেজন্যই ভাই আমি এত বড় রিস্ক নিতে পারবো না। ইটস ওকে, আগে বুঝিয়ে বলবেন না? এই বলে আমি সেখান থেকে চলে আসলাম আর ভাবতে লাগলাম কি করা যায়। আগামীকাল আবার আসবো। আগামীকাল আসা সম্ভব নয়, কারণ আগামীকাল কোচিং আছে। যা করার আজকেই করতে হবে। ফোন দিব না, যদি রেগে যায়। এখন একটাই উপায়, সেটা হলো অপেক্ষা করা। চেম্বার থেকে বের হওয়ার সময় ধরতে হবে। কেন জানি মনে হচ্ছে ডক্টর আমাকে একটু বেশি কেয়ার করে। কেয়ারের পিছনে কি অন্য কোনো কারণ আছে? থাকলে ভালো, কারণ ডক্টরকে প্রথম দেখাতেই আমি ক্রাশ খেয়েছি। এক জায়গায় বসে অপেক্ষা করতে লাগলাম। 1-2 জন, এভাবে 10-12 জন চলে গেছে। আমার অসহ্য লাগতেছে। মনে হচ্ছে আরো 2 ঘন্টা লাগবে। আমি আর অপেক্ষা করতে পারছি না। আসলে সময় হয়ে আসছে। ভাবলাম চলে যাব। না, কোনোভাবেই হার মানবো না। আমি অপেক্ষা করতে লাগলাম। মনে হচ্ছে পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ হচ্ছে অপেক্ষা করা। এইদিকে ঘুম পাচ্ছে। অনেকক্ষণ অপেক্ষা করলাম। যদি সিরিয়াল পেতাম তাহলে এই 20 জনের পরে আমাকে ঢুকতে হতো। সুতরাং অপেক্ষা আমাকে করতেই হতো। অবশেষে এই 20 জন শেষ হলো। ভাবতেছি এখন ঢুকবো নাকি বের হলে ধরবো। বের হলেই ধরবো। ঠিক 20 মিনিট পর ডক্টর বের হলো। আমি সামনে গিয়ে বললাম, ম্যাডাম আমি ঈশান মাহমুদ। এখন আর রোগী দেখা হবে না, আগামীকাল। আপনি আমাকে আগামীকাল বলেছিলেন চেম্বারে আসতে। লিসেন, সরি, শুনেন, আমি এখন আর কোনো রোগী দেখব না। ক্লিয়ার? এই বলে ডক্টর চলে যাচ্ছে। আমি তো অবাক। এই ব্যবহার ডক্টরের কাছ থেকে আশা করিনি। তার আবাল মার্কা পিএস কানে কানে এসে বলল, আমার বলেছিলাম না আগামীকাল আসতে, শুধু 4 ঘন্টা অপেক্ষা করলেন। শরীরটা জেলে উঠলো ঠিকই, তো শুধু 4 ঘন্টা অপেক্ষা করলাম। ভাবছিলাম ম্যাডাম একটা ভালো মানুষ, কিন্তু এখন দেখছি সে একজন মানবতাহীন মানুষ। আর ভুলেও এই ডক্টর নাম মুখে আনবো না। যত সব ফালতু ডাক্তার, টাকার জন্য তারা সব করতে পারে। এখন যে চেম্বারে ঢুকলে যে টাকা লাগবে না, অপেক্ষার কথা বাদ দিলাম। দেশে যেমন ডক্টর একটা। এসব ভাবতে ভাবতে হসপিটাল থেকে বের হয়ে বাসায় চলে আসলাম। আসলে ফাহিম বলল, দোস্ত কোথায় ছিলে এতক্ষণ? আর বলিস না, যত সব ফালতু ডাক্তার। মানবতা বলতে কিছুই নেই। কেন যে এসব ফালতু ডক্টর দেশে জন্মায়? কি হয়েছে সেটা বল। আমি ফাহিমকে ডক্টরের কাছে যাওয়া অপেক্ষা করে শেষ ডক্টর হৃদয় বিদারক কথাগুলো বললাম। এসব শুনে ফাহিম কতক্ষণ ডক্টরকে বকলো। আমি আর জীবনে এই ডাক্তারের নাম মুখে আনবো না। ঠিক আছে, দেশে কি ডাক্তার একটা নাকি? আমি আর ফাহিম কতক্ষণ বকে শরীরের জিদ মিটাইলাম। আসলে আমি একটা বোকা। বোকা না হলে 4 ঘন্টা বসে রইলাম। একটু পর বাবার কাছে ফোন দিলাম। কেমন আছেন আব্বা? ভালো, তুই কেমন আছিস? ভালো। সকালবেলা মার সাথে কথা বলছি। আপনি কি বলেন? আমি তোর মায়ের সাথে একমত। ছেলে বলে কোন কোম্পানির সাথে শেয়ার আছে। তোর মা আর বোন বাড়ি দেখেছে, তাদের পছন্দ হয়েছে। আপনি জানেন এখানে খরচ একটু বেশি হয়, আর 5 লাখ টাকা যৌতুক আমাদের জন্য অনেক বেশি হয়ে যায় না? কি করণ যাইবো? এখন তুই কত দিতে পারবি? আমি 1 লাখ দিতে পারবো। বাকিগুলা? আমি এর চেয়ে বেশি দিতে পারবো না। এতদিনে আমি গাধার মতো খেটে খুঁটে যেটুকু জমাইছি সেটুকু দিয়ে দিয়েছি। না পারলে ক্ষেত বিক্রি করেন, আর যৌতুক তো পরেও দিলেও চলবে। তোর উপর চাপ দেব না, যেটুকু পারস দে। ওকে, বিয়ের তারিখ ঠিক হয়েছে? না, ঠিক করব। বিয়ের তারিখ ঠিক করে আমাকে জানায়েন। ওকে, রাখি। কল রেখে শুয়ে চিন্তা করতে লাগলাম। যাক, মনটা এখন হালকা লাগছে। একটা উপায় তো বের হলো। বেশি অসুবিধা হলে 1 লাখের জায়গায় 1.5 লাখ দিব না। এখন আমার প্রয়োজন একটা ঘুম। কিসের ওষুধ খাইতো? ডক্টরের কথা মনে হলেই গা জ্বলে। আমি দিলাম 1 ঘুম। মাত্র চোখটা লাগলো, কে জানি কল দিল। রিসিভ করে বললাম, আসসালামু আলাইকুম। কে? আগে বলিনি? সরি, আমি ডক্টর আনিকা। কোন ডক্টর? অনিকা? আমি কোনো অনিকাকে চিনি না। আমি আপনার ডক্টর। শুনেন, আমি কোনো ডক্টর দেখি নাই, আর আপনাকে আমি চিনি না। বললাম তো সরি। আমি অবাক। ডক্টর আমাকে ফোন দিয়েছে, আবার আমাকে বলে সরি। ভাবতেই অবাক লাগছে। আচ্ছা, আপনি কি আমাকে চিনেন নাই? না। এত তাড়াতাড়ি ভুলে গেলেন? রাতেই না বললাম আমি ঈশান মাহমুদ, মাথা ব্যথা। খেয়াল করিনি, বুঝেনি। এক টানা এতক্ষণ রোগী দেখলে মাথা এমনিতেই ঠিক থাকে না, আবার সারাদিনের ক্লান্তি। পরে আমি আপনাকে চিনতে পারি নাই। পরে আবার পিএস কে পাঠিয়ে দেখি আপনি চলে গেছেন। এখন কেন ফোন দিলেন? সরি বলতে, কারণ আমি চাই না আমি কারোর চোখে খারাপ হয়ে থাকতে। তাহলে চলে আসেন আগামীকাল আমার চেম্বারে। আপনি যদি আজকে আমাকে কল না দিয়ে থাকতেন তাহলে আমার চেহারা আর না দেখতেন। এতক্ষণ আপনি আমার কাছে একজন ব্যাড গার্ল এবং একজন ব্যাড ডক্টর ছিলেন। আর এখন?
একজন গুড ডক্টর এবং গুড গার্লফ্রেন্ড এবং নাইস লেডি। থ্যাঙ্কস, অনেক অনেক থ্যাঙ্কস। ওয়েলকাম। আগামীকাল আসবেন তো? দেখি, আগামীকাল কাজের চাপ অনেক বেশি। বলেন আসবেন, আমি ওয়েট করব। ওকে, আসবো। কয়টায় আসবো? 5টার দিকে। সন্ধ্যার সময় আপনি না চলে যান? আগামীকাল একটা মিটিং আছে। ওকে বাই। এই বলে ফোন কেটে দিলাম আর দিলাম এক ঘুম। সকালে ঘুম থেকে উঠি, কোচিং এ গেলাম, কোচিং শেষে গেলাম কলেজে। এভাবেই সারা দিন কাজের চাপ শেষ। 5টার দিকে বাসায় এসে বিছানায় শরীরটা লাগালাম। কি যে ভালো লাগছে, মাথা ধরে আসছে, মনে হচ্ছে ঘুমাইতে, কিন্তু না, ডক্টরের কাছে যেতে হবে। উঠে গোসল করলাম, করে রেডি হয়ে চলে গেলাম ডক্টরের চেম্বারে। দরজার সামনে কোনো মানুষ নেই। আমি গিয়ে টোকা দিলাম। ভিতরে থেকে বলল আসেন। আমি ভিতরে ঢুকে সালাম দিলাম। ওয়ালাইকুম আসসালাম, বসেন। থ্যাঙ্কস। আজ ডক্টর একটা খয়েরি রঙের বোরখা আর সাদা কালারের ওড়না দিয়ে স্কার্ট পরা, মেকআপ নেই। মনে চায় শুধু তাকিয়েই থাকতে। শরীর ঠিক আছে? না, কেমন লাগছে? যেরকম সব সময় লাগে। তাহলে আমি আপনাকে নতুন কয়েকটি ওষুধের নাম বলে দিচ্ছি, সেগুলো খাবেন। কিন্তু আগেরগুলো? আগেরগুলো খাবেন, এগুলো খাবেন। ওকে। যদি আপনার রোগ ভালো হয়ে যায় তাহলে আপনি কি করবেন? কি করবো? আপনাকে মনে মনে অনেক ধন্যবাদ দিব। হুম আমি তো আপনার থেকে ছোট। হুম তাহলে আপনি আমাকে তুমি কিংবা তুই করে বলতে পারেন। বললে আপনি রাগ করবেন না তো? না। থ্যাঙ্কস। আচ্ছা, আপনি এত তাড়াতাড়ি ডক্টর হয়ে গেলেন, সত্যি অবিশ্বাস্য। থ্যাঙ্কস। ওয়েলকাম। আপনার ফেসবুক অ্যাকাউন্ট ঘেটে দেখলাম আপনার উপর অনেক মেয়ের ক্রাশ। কাউকে লাভ করেন না? না, এখনো সিঙ্গেল। এত সুন্দর একটা ছেলে, তারপর সিঙ্গেল? আসলে মনের মতো কাউকে পাইনি, আর এইভাবে 5-6টা লাভ করার চেয়ে ভালো না একজনকে মন থেকে ভালোবাসা, যাকে সারা জীবন আগলে রাখবো এই বুকের ভিতর। ঠিক বলছেন। আপনার সম্পর্কে কিছু বলেন। এমন সময় কে জানি ডক্টরের মোবাইলে ফোন দিল। হ্যালো, আশিক, কি করো? ঘুরতে আসছো? কার সাথে? বন্ধুদের সাথে? আচ্ছা, ভালো করে চিল করো, আমি চেম্বারে রোগী দেখি। ওকে, বাই বেবি। আমি মনে মনে ভাবছি কি হতে পারে, বন্ধুর সাথে তো এভাবে কথা বলে না কেউ। লাস্টে বেবি বলাতে আমার সব ক্লিয়ার হয়ে যায়। ডক্টরের বয়ফ্রেন্ড, এটাই ছিল আমার কপালে। অনেক দিন পর একটা মেয়ে পছন্দ হয়েছে, তারও বলে বয়ফ্রেন্ড আছে। কে ছিল? বয়ফ্রেন্ড। ওহ, রাগ করছেন? রাগ করবো কেন? এ কি, তুমি কাঁদছো? না না, ওই না তো। বেশি মাথা ব্যথা করছে? হুম, কষ্টের কথা না বলার জন্য মিথ্যা বললাম। আচ্ছা ঠিক আছে, এই নাও টিস্যু, চোখ মুছেন। থ্যাঙ্কস। আমি চোখ মুছে কিছুক্ষণ চুপ করে থাকলাম। আমি ডক্টরের চোখের দিকে তাকালাম, ডক্টরও আমার চোখের দিকে তাকালো। নিজের চোখে একসাথে হলো। ডক্টরের চোখ দেখে মনে হচ্ছে ডক্টর আমাকে কি যেন বলছে। সেটা কি আমাকে ভালোবাসার কথা? ডক্টর চোখ নিচে নামাচ্ছে না, এক চোখে আমার দিকে তাকিয়ে আছে। আমি চোখ সরিয়ে নিলাম। তো ডক্টর, আমি উঠি? আর একটু বসেন, আমিও বের হব। একটু পর দুজন একসাথে হসপিটাল থেকে বের হয়ে আসলাম। একটাও কথা বললাম না, কারণ তার বয়ফ্রেন্ড আছে। সে তার বয়ফ্রেন্ড নিয়ে সুখে থাকুক, আর আমি আমার রাস্তা দেখি। দুজন পাশাপাশি হাঁটছি। অনিকা বলল, আমার সম্পর্কে তো কিছু বলাই হয় নাই। আরেকদিন শুনবো। ওকে। আচ্ছা ডক্টর, আপনি আমার বড়, আপনাকে অনিকা আপু বলে ডাকি, রাগ করবেন? আপু ডাকা দরকার নেই, ডক্টর বলবা। আচ্ছা, আপনার বয়ফ্রেন্ড সম্পর্কে কিছু বলেন। তার নাম আশিক, সে একটা জব করে। তার সাথে দেখা হয়েছিল আমার কানাডায়। আপনি কানাডায় গিয়েছেন? আপনারাই পেরেছেন জীবনে কিছু করতে। থ্যাঙ্কস। তাহলে আমি যাই। বাই। গুড বাই। আমি একটা রিক্সা ডেকে চলে আসলাম। মনে মনে একটা বোধহয় ডক্টরের সাথে শেষ দেখা। আমি বাসায় চলে আসি। এসে ফাইমের সাথে কোনো কথা না বলে ঘুমিয়ে পড়ি। অনিকা এরকম বিব্রতকর অবস্থায় আগে কখনো পড়েনি। ঈশান যে কেঁদে দিবে কে জানতো। আসলে অনিকার ঈশানকে প্রথম দেখাতে ভালো লেগেছে, কিন্তু অনিকার তো একটা বয়ফ্রেন্ড আছে। এই কথাকে অনিকা ঈশানকে কয়েকদিন পর বলতো। অনিকার নিয়ত আশিকের সাথে ব্রেকআপ করে ফেলবে, কারণ কিছুদিন আগে সানিকে অন্য এক মেয়ের সাথে দেখে ফেলে। আর কিছুদিন ধরে আশিক অনিকাকে বেশি কেয়ার করে না। তার কারণ আশিক হয়তো অনিকার চেয়ে ভালো কাউকে পেয়ে গেছে। অনিকা বাসায় আসে। অনিকারা দুই বোন। অনিকা বড়, ছোট বোনের নাম শারমিন। বাবা মা দুজনেই আছে। বাসায় এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে রুমে গিয়ে আশিককে কল দিল। ব্যস্ত আছে, দুইবার ডায়াল করে ঢুকলো। কার সাথে কথা বলতেছো? আরে আমার অফিসের এক স্যারের সাথে। মিথ্যা কথা। আনিকা, তুমি আগের থেকে চেঞ্জ হয়ে গেছো। তুমি চেঞ্জ হও নাই? না। আচ্ছা, তাহলে তোমার কল লিস্টের একটা স্ক্রিনশট দাও। কোনো চালাকি করবা না, কল কাটবা না। কেন, তোমাকে আমার কল লিস্টে ছবি দেব?
এই কথা ধরা বোঝা যায় তোমার ভিতরে সমস্যা আছে। তোমার সাথে কথা বলতে আমার ভালো লাগছে না। ভালো লাগবে কি করে? আমার থেকে ভালো কাউকে পেয়ে গেছো তো। শয়তান ফোন কেটে দিয়েছে, ব্রেকআপ করে ফেলবি এনে ঘুরাইতেছিস কেন? শারমিন ঢুকলো অনিকার রুমে, ঢুকে বলল, কাকে এভাবে গালি দিচ্ছ আপু? কাউকে না। দেখ তো আপু, এই দুজন থেকে তোর কারে ভালো লাগে? তুই এই ছবি কোথা থেকে পেয়েছিস? তুই চিনোস? হুম, তুই কি করে চিনলি? আগে তুই বল। সে হলো ঈশান মাহমুদ, আমাদের কলেজে 3rd ইয়ারে পড়ে। অধিকাংশ মেয়েরই ক্লাস, কিন্তু সে আবালের মতো স্বাধীন কাজ করে, কোনো মেয়েদেরই পাত্তা দেয় না। তোর ক্রাশ? না, দেখ তার ওই হাবাকোবা বন্ধুর ওপর ক্রাশ খাই আমি। দে তোর মোবাইলটা দে। এই বলে আনিকা শারমিনের হাত থেকে মোবাইল নিয়ে ছবিটি ভালো করে দেখতে লাগলো আর বলল, ঈশান মাহমুদের উপর যতগুলো মেয়ে ক্রাশ খেয়েছে তার একটা লিস্ট আমাকে দিবি? কেন, তুইও কাজ খেয়েছোস? তাহলে আশিক ভাই? সে আমার পেশেন্ট। অনিচ্ছাকৃতভাবে আনিকা শারমিনের মোবাইলের ছবিগুলো দেখতেছে। একটা ছবির উপর অনিকার চোখ আটকে যায় আর বলল, এই ছবির মধ্যে এটা কে? তুই দেখে ফেলছোস? মানে? কয়েকদিন আগে আমরা কয়েকজন ফ্রেন্ড মিলে গিয়েছিলাম একটা রেস্টুরেন্টে। সেই রেস্টুরেন্টে আশিক ভাই আর একটা মেয়ে বসে ডেট করছিল। সুযোগ বুঝে এই ছবিটা আমি তুলে রাখছিলাম, ভাবছিলাম তোরে দেখাবো, কিন্তু পরে ভাবলাম যদি তুই কষ্ট পাস, সেই জন্য আর দেখাইনি। ঠিক আছে, আমি জানতাম সে তলে তলে আরেক মেয়ের সাথে ডেট করে। তুই এই ছবিটা আমাকে দে, তার সাথে এখনই ব্রেকআপ করব। তারপর কি ঈশানের সাথে প্রেম করবি? চুপ বেয়াদব, গিয়ে পড়তে বস। উপকার করলো দোষ। এই বলে শারমিন চলে গেল। আনিকা ছবিটা আশিকের কাছে টেক্সট করলো, তারপর ফোন দিল। মেয়েটাকে? কে এটা আমি জানি না। তোরে আমি কত ভালোবাসতাম, আর তুই কিনা আমাদের ভালোবাসার এই ফল দিলি। আরে তুই তো একটা বুড়ো বেটি, আর তুই আমার টাইম দে। ফাহিমকে? আর কি করছে? তার নাম্বারটা একটু দেবেন? আমি কেন দিতে যাব তার নাম্বার? প্লিজ দেন না, প্লিজ প্লিজ। নাম্বার নিয়ে কি করবা? সেটাও বলতে হবে? হুম, তাকে কল দিয়ে বলবো তাকে আমি ভালোবাসি, তাই না? হুম। দেখো, আমি তোমাকে একটা কথা বলি, এসব প্রেম ভালোবাসা বাদ দিয়ে পড়ালেখায় মনোযোগ দাও। দেবেন না আগেই বলতেন, কেন এতক্ষণ ঘোরালেন? দূর, আমি গেলাম। এই বলে চলে যাচ্ছে। আমি কি যেন ভেবে আবার শারমিনকে ডাক দিলাম। আসলে বললাম, তোমরা কয় ভাই বোন? দেখছেন মানুষকে কিভাবে প্রয়োজন পড়ে। দেখছি, এখন বলো তোমরা কয় ভাই বোন? আপনার সব প্রশ্নের উত্তর দেব, আগে আমাকে ফাইনের নাম্বারটা দিয়ে দেন। আমি ভাবছি নাম্বার দিব নাকি দিব না। ফাহিম বেচারা একবার ছ্যাঁকা খেয়ে আর প্রেমের নাম নেয় না, আর শারমিন তো অনেক সুন্দরী, দিয়েই দিই নাম্বার। উঠান। থ্যাংক ইউ। নাম্বার উঠাইলে আমি বললাম, এবার আমার প্রশ্নের উত্তর দাও। কি? কতবার বলবো তোমরা কয় ভাই বোন? আসতে বলেন, না হলে কিন্তু চলে যাব। ওকে বলেন। মনে মনে কি মেয়ের পাল্লায় পড়লাম রে বাবা। আমরা 2 বোন, ভাই নেই। বোন কি তোমার বড়? হুম। কি করে? আমি এত প্রশ্নের উত্তর দিতে পারবো না, গেলাম। কোথায় যাও বলে যাও। বলতে পারবো না। তোমাকে ভুল নাম্বার দিয়েছি, কথাটা বললাম সম্পূর্ণ অনুমানে, কারণ এই সময় ফাহিম ঘুমায়, আর সে ঘুমানোর সময় মোবাইল বালিশের নিচে ফেলে ঘুমায়। তার মানে নেটওয়ার্ক নাই। চালাক মেয়ে কল দিয়েও ফেলেছে। যেটা ভাবছিলাম সেটাই, কোনো রেসপন্স নেই। এসে বলল, আমার বড় বোন ডাক্তারি করে। কোন হসপিটালে? শারমিন হসপিটালের নাম বলল। আমার চিনতে কষ্ট হয় নাই, এটা যে অনিকার ছোট বোন। এবার সঠিক নাম্বারটা দেন। এটা সঠিক নাম্বার, আবার চেষ্টা করো। শারমিন আবার চেষ্টা করে, এবার কল ঢুকে। উপায় থেকে বলল, আসসালামু আলাইকুম। কে? শারমিন কথা বলতে বলতে চলে গেল। আমার চোখটা গাছতলায় যায়, দেখি 3টা ছেলে আমার দিকে আগুন দিয়ে কি যেন দেখাচ্ছে। ছেলে 3টা সেকেন্ড ইয়ারে পড়ে, ক্যাম্পাসের মধ্যে ফার্স্টে নতুন ইয়ারের ছাত্রছাত্রীদের সাথে র্যাগিং করে। আমার সাথে তেমন চান্স নাই, জানে চর থাপ্পড় গালে পড়বে। যাই হোক, তাদের চাওয়া আমার কাছে সুবিধার লাগলো না। কিছু একটা হতে পারে, সাবধানে থাকতে হবে। আমার বাসায় যেতে রাত। বাসার পিছন দিকে একটা গলি আছে, এই গলি আমার চলাফেরা করি। এই গলিতে তেমন কিছু থাকে না সন্ধ্যার পর। আমি মাত্র গলিতে ঢুকলাম, দেখি আমার পিছনে আরো 2জন গলিতে ঢুকছে। তাদের দিকে চোখ যায় আমার। চিনতে কষ্ট হলো না, গাছতলায় বসা 3জনের মধ্যে 2জন। তারা আমার দিকে অনেকখানি দূরে। আমি ভাবলাম কোনো একটা ঝামেলা হতে পারে। আমি আবার হাঁটার গতি বাড়িয়ে দিলাম আমার, আর একটু সামনে এগিয়ে দেখি বাকি আরেকজন। আমি বুঝতে কষ্ট হলো না এটা একটা ফাঁদ। আমি হাঁটার মধ্যে মোবাইল বের করে ফাহিমকে মেসেজ করলাম, যত তাড়াতাড়ি সম্ভব বাসার পিছনের গলিটায় আসার সমস্যা পড়েছি।
মেসেজটা করে সুবোধ বালকের মতো আমি হেঁটে চলে যাচ্ছি। এমন ভাব করলাম যেন আমি তাদের দেখিনি নেই। ভাব ধরাটা বেশিক্ষণ টিকেনি, পিছন থেকে ডাক আসলো। ওই দাঁড়া, তোর সাথে কথা আছে। আমি না শোনার ভান করে হেঁটে চলে যাচ্ছি। ওই তোরে বলছি না দাঁড়াইতে। আমি এবারও না শোনার ভান করে হেঁটে চলেছি। এবার সামনের জন আমার পথ আটকেলো, বলল, তোর ডাকতে শুনোস না? কি বলবি বল। ডাক দিছি, শুনোস নাই কেন? প্রয়োজন মনে করিনি, কি বলবি বল, আমি চলে যাচ্ছি। তোর যাইতে দেরি আসছে, তোর সাথে আমাদের অনেক বোঝাপড়া আছে। আমি তোদের কোনো সমস্যা করেছি? ক্যাম্পাসে সব সুন্দরী মেয়েরা তোর পিছনে ছুটে, আজ তোর এমন অবস্থা করব যাতে কোনো মেয়ে তোর দিকে তাকাতে লজ্জা পায়। তোর শারমিনের সাথে কি? সকালে তার সাথে হাসাহাসি করে কি কথা বলছস? একটা কথা ভুলে যাস না, আমি কিন্তু তোদের বড়। এখন চুপচাপ বলে যা, কোনো সমস্যা হবে না, পরে কিন্তু তোদের খবর আছে। তোকে এমন মার মারবো যাতে তুই কোনো কথাই বলতে না পারিস। তুই কি শারমিনকে ফটিয়ে ফেলছস, নাকি তোর সাথে রুম ডেটের অফার দিছস? তুই তো রুম ডেট করতে পারবি না। আমাদের ঠিকানাটা বল, আমরা চলে যাবো না। এই বলে তারা হাসতে লাগলো। আমার মাথায় রক্ত উঠে যাচ্ছে। তিনজনের সাথে একা পারবো না। ফাইম এখনো দেরি করছে কেন? মেসেজ দেখলে তাড়াতাড়ি আসার কথা। দেখি ওরা তিনজন থেকে একজন প্যান্টের বেল খুলছে, আর একজন একটা ছুরি বের করছে, আর আমাকে তিন দিক দিয়ে ঘিরে ধরছে। তাই দৌড় দেওয়ার কোনো চান্স পাচ্ছি না। আমি ভাবলাম দাঁড়িয়ে থেকে লাভ নাই, মায়ের শুরু করে দেই। আমাকে টিকে থাকতে হবে যতক্ষণ পর্যন্ত ফাইম না আসে। আমি ছুরিগুলো ছেলেটাকে কানের নিচে গরম জায়গায় শরীরের যত শক্তি আছে তত শক্তি দিয়ে আঘাত করলাম। তারা হয়তো আমার কাছ থেকে এমন আঘাত আসবে কল্পনাও করেনি, তাই প্রতিঘাত করার কোনো সুযোগই পায়নি। যে জায়গায় আঘাত করেছি ঠিক সেই জায়গায় গিয়ে লাগলো। ছেলেটা ও মাগু এক চিৎকার দিয়ে নিচে পড়ে গেল। বাকি দুইজন ততক্ষণে নিজেকে সতর্ক করে ফেলেছে, আর তাদের চোখ মুখে জ্বলে উঠেছে প্রতিশোধের আগুন। হাতে বেল্টওয়ালা ছেলেটা আমাকে বেল্ট দিয়ে মাথায় আঘাত করার চেষ্টা করছিল। আমিও যেহেতু সতর্ক ছিলাম, তাই সাথে সাথে মাথায় নুয়ে ফেলি। আমার মাথার উপর দিয়ে চলে যায় সে। আবার নতুন করে আঘাত আনতে কিছুটা সময় লেগেছিল। ওই ফাঁকে আমি তার ঘাড়ে সজোরে আঘাত হানলাম, সব শক্তি দিয়ে। মায়ের টাল সামলাতে না পেরে সেও চিৎকার দিয়ে নিচে বসে পড়ে। এই ফাঁকে তৃতীয় জন সুযোগ পেয়ে গিয়েছিল। তৃতীয় জন আমার কোমরে দিল এক লাথি। আমি টাল সামলাতে না পারে নিচে পড়ে গেলাম। এই ফাঁকে বাকি দুইজন উঠে আমার উপর চড়াও হলো। তিনজন আমাকে এলো পাথরে লাথি মারছে আর বলছে, মার শালারে মার। শালাই কি ঘুষি দিল, ঘাড় লড়াইতে পারছি না। কথা বলছে আর মারছে। আমি হাত দিয়ে প্রতিরক্ষা করছি। আমার নাক দিয়ে ব্লিডিং হচ্ছে, মুখের কয়েক জায়গায় কেটে যাচ্ছে, অনবরত রক্তে পড়ছে। এমন সময় ফাইভের কণ্ঠ কানে আসলো, এই মাদার, এই খান পোলারা দাঁড়া, সাহস থাকলে দাঁড়া। ফাইমের হাতে একটা লাঠি। এই লাঠি ওরা তিনজন দৌড়ে, আর ফাইম দৌড় দেখে কে। ফাইম যেভাবে দৌড়ে আসছে, যে কেউ দেখলে ভয় পেয়ে যাবে। আমার কাছে এসে বলল, সরি দোস্ত, দেরি হয়ে গেছে। ওকে ওকে। আমি ওয়াশরুমে ছিলাম, বের হয়ে দেখি তোর মেসেজ দেখার সাথে সাথে আমি চলে আসি। আমি তোরে কিছু বলছি, দেখ আমার অনেক ব্লিডিং হচ্ছে, আমাকে কোনো ডক্টরের কাছে নিয়ে যা। আমি তোরে ধরছি। ফাহিম আমাকে ধরে গলি থেকে বের করে রাস্তায় নিয়ে আসে, একটা গাড়ি ডাক দেয়। আমি গাড়িতে উঠি। আমার নাক দিয়ে রক্ত বের হচ্ছে, মুখের কয়েক জায়গায় কেটে গেছে, পিঠে একটু বেশি ব্যথা করছে। হাত দিয়ে দেখি অনেক রক্ত, বুঝলাম ছুরি দিয়ে আঘাত করছে, অনেক ব্লিডিং হচ্ছে, তাই আমি জ্ঞান হারাই। আনিকা আশিকের সাথে ব্রেকআপ করার পর একা হয়ে গেছে। প্রতি রাতে কোনো জানি ঈশানের কথা মনে পড়ে। চেম্বারে ঈশান আর আসে না, কারণ হয়তো ঈশানের রোগ ভালো হয়ে গেছে। আনিকা কোনোভাবেই ঈশানকে ভুলতে পারছে না। আনিকার খালি ঈশানের কান্নার কথা মনে পড়ে আর ফুপিয়ে কেঁদে ওঠে। সব সময় আনিকা নিজেই বলে, সান্ত্বনা দেয়, ঈশান তুই তো আমারও ভালোবাসতো। আমি জানি তুই একদিন আসবি। আসলে যে ঈশানকে কি করবে সেটা অনিকাই জানে। এভাবে অনিকার 2 মাস চলে যায়। ঈশানের কোনো দেখা নাই। বাড়ি থেকে বিয়ের কথা বলছে, ভালো এক সম্বন্ধ আসছে, বলছে বিয়ে করার জন্য। অনিকা এই বাহানা সেই বাহানা দিয়ে দেরি করছে। শেষমেশ অনিকা নিজেকে সিদ্ধান্ত নিল নিজেই ঈশানের সাথে দেখা করবে আর নিজের ভালোবাসার কথা বলবে। এই দিনরাত অনিকার রুম শারমিন এসে নাচতে থাকে খুশিতে। এদিকে অনিকা টেনশনে বাঁচে না, আর নিজের বোন কিনা নাচে, দিল এক ধমক। শারমিনের মুখটা কালো হয়ে যায়। ধমকের কারণে শারমিন কেঁদে দেয়, কাঁদতে কাঁদতে চলে যাচ্ছে আর বলতে লাগলো, আপু তুই না অনেক খারাপ। আমি টেনশনে পাচ্ছি না, আব্বা আম্মা বিয়ের চাপ দিচ্ছে, আর তুই কিনা খুশিতে নাচছোস। যা, তোর সাথে আমি আর কথাই বলবো না। ব্যাপারটা ছিল ঈশানকে নিয়ে। এই বলে শারমিন সেখান থেকে চলে আসলো। আনিকা ঈশানের নাম শুনে আটকে যায়। ঈশানের ব্যাপারে কি বলবে শারমিন? পরক্ষণে মনে পড়লো, আরে ঈশান আর শারমিন তো একই কলেজে পড়ে, নিশ্চয়ই কিছু একটা হয়েছে। শারমিন যেহেতু খুশিতে নাচছে, তাহলে নিশ্চয়ই ভালো খবর। এসব চিন্তা করে শারমিনকে ডাক দিল। 5-6টা ডাক দিলেও শুনুনি, তার মানে অনেক রাগ করছে। আনিকা জানে শারমিনের রাগ ভাঙানো এত সহজ না,
আনিকা ভাবতে লাগলো কি করে রাগ ভাঙানো যায়। এখন একটা উপায়, তার পছন্দের খাবার বানানো। আনিকার যতটুকু মনে পড়ে শারমিনের পছন্দের খাবার পিৎজা। কিছু করার নেই, পিৎজার অর্ডার দিয়ে দিল। পিৎজা আসলে পিৎজা নিয়ে আনিকা শারমিনের রুমে গেল। গিয়ে দেখে শারমিন শুয়ে আছে। আনিকা গিয়ে শারমিনের সাথে মজা করা শুরু করলো। ওলে আমার গোলু টুলু আপুটা রাগ করছে। কোথায় রাগ করছে? গালে নাকি মুখে? দেখ তোর জন্য কি আনছি। যা, তোর সাথে কোনো কথা নাই। ওকে, তাহলে পিৎজাটা আমি একাই খাই। কি, তুই পিৎজা আনছোস? হুম। দে আপু দে। তোর রাগ ভাঙছে? হুম। তারপর দুই বোন মিলে পিৎজা খেতে লাগলো। অনিকা জিজ্ঞেস করলো, ঈশানের ব্যাপারে কি যেন বলেছিলি? আমি জানি তুই এই প্রশ্নটা করবি, কারণ তুই আরো আগে ঈশানের উপর ক্লাস খাইছোস। খাইছি। এখন বল। শারমিন ঈশানের কাছে প্রাইভেট পড়া। সকলে সব কথা অনিকাকে বলল শারমিন। এক পর্যায়ে অনিকার মুখে উজ্জ্বল হয়ে যায়, কারণ ঈশান কারো প্রেমে পড়ে নাই। আর শারমিনের বোনের সম্পর্কে অনেক কিছু জিজ্ঞাসা করায় বুঝতে পারলো এখনো অনিকাকে ভালোবাসে। তার মানে ঈশানের কাছে গেলে হতাশ হবে না। খুশিতে অনিকা শারমিনকে নিয়ে নাচতে থাকে। অনিকা ফাহিমের কথা শুনে বলল, আগে পড়াশোনায় মনোযোগ দে, প্রেম ভালোবাসা পরেও করতে পারবি। দূর আপু, তুই আর ঈশান ভাই সম্পূর্ণ এক হলে ভালো। এই বলে নাচতে অনিকা নিজের রুমে চলে গেল। গিয়ে শুয়ে ঘুমিয়ে পড়লো। শারমিন ভাবছে আমি প্রেম করলে তুমি জানবা কোথা থেকে। শারমিনও ঘুমিয়ে পড়লো। আমি চোখ খুলে দেখি হাসপাতালের বিছানায় শুয়ে আছি। চোখ খুললে ফাহিম কাছে আসলো, বলল, কেমন লাগছে? ভালো। এখন বল, কে কে তোরে মারছে? নাম জানি না, তবে কলেজের সেকেন্ড ইয়ারে পড়ে। সেকেন্ড ইয়ারের ছেলেরা তোরে মারছে? হুম। তুই কিছু করেছিস? না, তোর জন্যই তো আমি মার খেলাম। আমার জন্য মানে? তোর উপর ক্রাশ খাওয়া মেয়েটা শারমিন, তার জন্য। ওই যে শারমিন সকালে যে ফোন দিয়েছিল? তার সাথে কথা বলছি দেখে শালার পুতেরা আসছে আমারে মারতে। তুই কোনো টেনশন করিস না, শারমিনকেও দেখে নেব, ওই শালাদের দেখে নেব। এক নার্স এসে বলল, আপনাদেরকে বেড ছেড়ে দিতে হবে। কেন? কারণ এখানে অন্য রোগী আসবে। কেন? আমরা তো সিটের ভাড়া দিব। তাহলে উপরের তলায় উন্নত মানের বেডে যান। একদিনে ভাড়া 10,000 টাকা। মানে কিছু না, আপনাদের এই বেড ছেড়ে দিতে হবে। ওকে ফাহিম, আমি ঠিক আছি, ছেড়ে দিচ্ছি। আপনার ব্যবহার ভালো লাগলো না। কি করবেন? যত সব ফালতু, কোথা থেকে যে আসে এগুলো হসপিটালে, ছোট লোকের বাচ্চা। ফাহিমের এমনই মাথা গরম, একে আমাকে মারছে। এরপর এই নার্সের এসব কথা শুনে রেগে উঠে যায়। ফাহিম কেন চিন্তা না করেই গেছে চট দিতে। আমার এক হাত খালি আছিল, সাথে সাথে ধরে ফাহিমকে বাইরে নিয়ে আসি। বললাম, এই নার্সকে পরে দেখে নিব। তুই আমারে ধরলি কেন? চড় দিয়ে সবগুলো দাঁত ফেলে দিতাম। দেখ বিল কত হয়েছে, আমি এখানে বসি। এতক্ষণ আমার হসপিটালটা ভালো করে দেখা হয়নি। হসপিটালের এদিক ওদিক তাকিয়ে আমার চোখ বড় হয়ে যায়। আরে এ তো অনিকা, যে হসপিটালে কাজ করে, এটা তো সেই হসপিটাল। এই করিডর পার হলেই তো অনিকা বসে আছে চেম্বারে। এত কাছে বসে আছে আমার ভালোবাসা। মন চাচ্ছে উড়াল দিয়ে চলে যেতাম তার কাছে, কিন্তু গেলে কি লাভ হবে? তার তো বয়ফ্রেন্ড আছে। আচ্ছা, গেলে তো অসুবিধা নেই, কেন জানি মন চাচ্ছে অনিকাকে এক নজর দেখতে। সম্ভবত ভালোবাসি সে কারণে। ফাহিম এসে বলল, দোস্ত, বিল 10,000 টাকা। এই তো টাকা। কি করলো? একটু পিঠে সেলাই করলো আর মুখে ওয়াশ করে ব্যান্ডেজ করে বেঁধে দিল। সামান্য এতটুকু কাজের জন্য এত টাকা হয় কি করে? আমি একই প্রশ্ন করছিলাম। তারা বলে তোরে যে ইনজেকশন দিয়েছে সেগুলো অনেক দামি। ঠিক আছে, দেখি কি করা যায়। তুই এক কাজ কর, যে নার্স আমাদের সাথে খারাপ ব্যবহার করছে তার নামটা জেনে আয়। তুই দাঁড়া, নার্সের নাম তানহা। তানহা নামটা সুন্দর, কিন্তু একটা ডাইনি। আমি এক জায়গায় যাব, তুই আমাকে হেল্প কর। কোথায় যাবি? আমাকে ধর, তোকে বলি। আমি যে মাথা ব্যথার জন্য ডক্টর দেখিয়েছিলাম, সেই ডক্টর চেম্বার একটু সামনে, তার কাছে যাচ্ছি। কিন্তু তার কাছে গিয়ে কি লাভ হবে? জানি কোনো লাভ হবে না। এই ডক্টরকে আমি 2 মাস আগে ভালোবেসেছিলাম। এত কাছে যেহেতু, তাই এক নজর দেখেই যাই। ওকে, যা। আর শুন, এই ডক্টরের বোনের নাম শারমিন। কি কস? ওই দেখ ডক্টরের চেম্বার, আমি যাই। কতক্ষণ লাগবে? জানি না। এই বলে আমি অনিকার চেম্বারের সামনে চলে আসি। তার এই পিএস এসে বলল, এখন কোনো রোগী দেখা হবে না। ম্যাডামকে বলেন ঈশান মাহমুদ আসছে। পিএস ভিতরে চলে যায়। একটু পর ফিরে এসে বলল ভিতরে যেতে। আমি ভিতরে ঢুকলাম, দেখি ডক্টর উল্টো দিকে চেয়ার ঘুরিয়ে বসে আছে। আমাকে মুখ দেখাবেন না, যেটার জন্য এত কষ্ট করে আমি এখানে আসলাম। দেখাবেন না তাহলে ভিতরে আসতে বললেন কেন? আমি চলে যাচ্ছি, এই বলে বসা থেকে উঠলাম। দেখি ডক্টর তার চশমাটা রেখে সোজা হেঁটে আমার কাছে চলে আসে। এসে কোনো কথা না বলে আমার মাথায় ধরে সোজা তার নরম গোলাপি ঠোঁট দুটো আমার ঠোঁটে লাগিয়ে দেয়। আমি এর জন্য প্রস্তুত ছিলাম না। 30 সেকেন্ড পর ছেড়ে দিল।
সে চোখ বন্ধ করে রাখছে। এটা কি ছিল? জানি না। এবার আমি তার পিছনে কোমরে হাত রেখে টান দিয়ে আমার একেবারে কাছে এনে আমি নতুন করে আমার ঠোঁট তার ঠোঁটে লাগিয়ে দেই। এবার আমরা দুজন একে অন্যের ঠোঁটের স্বাদ উপভোগ করলাম টানা 2 মিনিট। আমি আস্তে আস্তে তার কোমর ছড়ে দেই। ডক্টর আস্তে আস্তে নর্মাল হয়, আমার কাছ থেকে একটু সরে চোখ খোলে, একটা মুচকি হাসি দেয়। এত ভালোবাসা, এত আকাঙ্ক্ষা, এসব এতদিন কোথায় রেখেছিলে? জানি না। আমি আস্তে আস্তে চেয়ারে বসি। ডক্টর এখনো পুরো শরীরে তাকায়নি, তাকিয়ে অবাক হয়ে যায়। বলে, এসব কি তোমার শরীরে কি করে হয়েছে এগুলো? এত উত্তেজিত হওয়ার কোনো কারণ নেই, আমি ঠিক আছি। কোথায় তুমি ঠিক? পিঠে ব্যান্ডেজ, মাথায় ব্যান্ডেজ, হাতে ব্যান্ডেজ। অনিকা উঠে এসে আমার শরীর দেখতে লাগলো, দেখে বলল, তোমাকে মনে হয় 3-4 জন মিলে গণধোলাই দিছে। কি করে হলো সব খুলে বলো। আমি অনিকাকে রাতের ঘটনা, হাসপাতালে আসা এবং সবশেষে নার্সের কথাটা বললাম। নার্সের কথা শুনে অনিকা রেগে যায়, বলে, তুমি একটু বসো, আমি সব ঠিক করে দিয়ে আসি। সব ঠিক আছে, তোমাকে কিছু ওষুধ লিখে দিচ্ছি, সেগুলো খাইবা। আর পুরো 2 সপ্তাহ রেস্টে থাকবা। এতদিন রেস্টে থাকতে পারবো না। কেন? শুনো, আমি 2টা কোচিং, একটা প্রাইভেট পড়াই। আমি যদি 2 সপ্তাহ এসব বন্ধ রাখি তাহলে আমার অনেক ক্ষতি হয়ে যাবে। কি ক্ষতি? আমি এখানে মেসে থাকি, মেসের ভাড়া, খাওয়া, আর আমাদের ফ্যামিলি মেম্বার 6 জন। আব্বার একটা ছোট জুতার দোকান, সেটা দিয়ে চলে না। তাই আমি এখানে গাধার মতো খেটে খুঁটে কিছু টাকা ইনকাম করে বাড়িতে পাঠাই। এখন যদি 2 সপ্তাহ সব বন্ধ রাখি তাহলে কি অবস্থা হবে? অনিকা উঠে আমার কাছে এসে বসলো, বসে আমার হাত ধরলো। ঈশাদ, তোমার সমস্যা মানে আমার সমস্যা। আমি তোমাকে ভালোবাসি, তুমি আমাকে ভালোবাসো না? বাসি, কিন্তু কিন্তু কি? তোমার না একটা বয়ফ্রেন্ড আছে? তার সাথে তো আমি 2 মাস আগেই ব্রেকআপ করেছি। ওহ, খুব ভালো, আমি তোমাকে খুব ভালোবাসি। আমি জানতাম তুমি আমাকে অনেক ভালোবাসো। হুম। তুমি কোনো টেনশন করো না, তুমি 2 সপ্তাহ রেস্ট নাও, দেখবে সব ঠিক হয়ে যাবে। তুমি বলছো? হুম। আচ্ছা, তুমি তো বললা তোমাকে 3 জন মারলো। কেন মারলো সেটা বললা না? তোমার বোন শারমিনের কারণে। অবশ্য তার এখানে কোনো দোষ নাই। তার সাথে সকালে কথা বলছিলাম, সেটা 3 জন ভালো চোখে দেখেনি। শারমিন এখানে জড়িত আছে, তার খবর আছে। মোবাইল বের করলো ফোন করার জন্য, তাকে ফোন দিব না, তার এখানে কোনো দোষ নাই। ওকে, তোমার মোবাইলটা দাও। গতকাল রাতে ভেঙে গেছে। এখন কি করবা? ফাইমকে দিয়ে নতুন মোবাইল কিনবো। জানো আমার এখন কি মন চাচ্ছে? কি মন চাচ্ছে? এখানে তোমার সাথে বসে সারাদিন কথা বলতে। আমারও মন চাচ্ছে। চলো তোমাকে বাসায় দিয়ে আসি। তুমি যাবা? হুম। চলো তাহলে। আর শোনো, তোমার আর কোনো বিল দিতে হবে না। আমি উঠে আস্তে আস্তে বের হচ্ছি, এমন সময় আবার অনিকা আমাকে পিছন থেকে জড়িয়ে ধরে বলল, আমি তোমাকে অনেক ভালোবাসি ঈশান, তুমি আমাকে ছেড়ে চলে যাবা না তো? না, কখনো না। আমি জানতাম। এবার ছাড়ো, ব্যথা লাগছে। তুমি বাইরে গিয়ে একটু দাঁড়াও, আমি আসছি। ওকে। দেখছি তুই ঠিক আছিস কিনা। ঠিক আছে মানে? তুই এতক্ষণ ডক্টরের চেম্বারে কি করে থাকলি? কেন, কি হয়েছে? আর বলিস না, তুই ভিতরে যাওয়ার একটু পর ডক্টর বেরিয়ে আসলো, এসে নার্সকে ডেকে আনলো, এনে দিল এক ধমক, যে কেউ ভয় পেয়ে যাবে। তারপর আমাকে ডাকলো এবং আমার কাছে মাপ চাওয়ালো। পরে রিসেপশনে গিয়ে কি যেন বললো, তারপর আবার চেম্বারে ঢুকে গেল। এতক্ষণ পুরো হসপিটাল নিস্তব্ধ ছিল। ডক্টর অনেক জেদি, কিন্তু তার এরকম করা ঠিক হয় নাই। বিল দিতে হবে? যাও। না, আমি তোমাকে কল দিব। ওকে। আমি অনিকার স্কার্ট ধরে নেকাবের মতো করে বললাম, তোমাকে নেকাব অবস্থায় বেশি সুন্দর লাগে। সত্যি? অনিকা সুন্দরী করে নেকাব পরে বলে, এবার ঠিক আছে? হুম। তাহলে আমি যাই। যাও। এই বলে অনিকা চলে যায়। অনিকা চলে গেলে ফাইম এসে বলল, সব ঠিকঠাক তো? হুম। এখন বল, 3 ছেলের কি করবি? তুই আগামীকাল গিয়ে 3টারে খুঁজে বের করবি, তারপর কলেজের ভিপিরে সব বলবি, দেখ তারা কি করে। আর আগামীকাল গিয়ে ফার্স্ট ইয়ারের যে ব্যাচটা আমি পড়াই তাদের বলবি 2 সপ্তাহ তাদের বন্ধ, অথবা শারমিন ফোন দিলে শারমিনকে বলতে পারিস। ওকে। আমার সব ক্লান্তি এসে ঘিরে ধরলো। আমি দিলাম এক ঘুমে বিকালে উঠে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করলাম, করে অনিকার কাছে কল দিলাম, সাথে সাথে রিসিভ করে বলল, ঘুম হয়েছে? হুম।
অনিকা ওষুধের নাম বললো, সেগুলো খেয়ে নিলাম। এভাবে প্রতিদিন অনিকা টাইম টু টাইম কল দিয়ে আমাকে ওষুধ খাওয়াতো। একদিন কি এক বেলাও মিস হয়নি। অনিকার প্রতি আমার ভালোবাসা বাড়তে থাকে। টাইম টু টাইম ওষুধ খাওয়ার পর 10 দিনে সম্পূর্ণ সুস্থ হয়ে গেলাম। এই কয়েকদিনে অনিকা আমার কাছে 5 বার এসে দেখে যায়। আমি আবার আগের মতো কোচিং প্রাইভেট পড়াতে শুরু করি। আমাকে যে মারলো ছেলেগুলো, তাদের বিচার হয়েছে। ভিপির বলার পর ভিপি চর থাপ্পড় দিয়ে মিলাই দিল। এতে আমার শরীরের রাগ কমলো না, ফাইমেরও না। তাই আমাদের ব্যাচের কয়েকজন নিয়ে রাতের বেলা 3টার ইচ্ছে মতো গণধলাই দিলাম। সবাই মুখোশ পড়েছিল, তাই কেউ মারলো কে কিছু বলতে পারলো না। এর মধ্যে বাড়ি থেকে মৃত্যু সংবাদ আসলো, দাদা মারা গেছে। সংবাদ আসলো রাতে। আমি ঠিক করলাম রাতেই বাড়ি যাব। দাদা ছোটবেলা আমাকে খুব আদর করত। দাদার মৃত্যু সংবাদ শুনে আমার ভিতর থেকে কান্না চলে আসে। আমি অনিকাকে কল দিলাম। আসসালামু আলাইকুম, কি করো? কিছু না, শুয়ে আছি। আমার দাদা মারা গেছে, আমি গ্রামের বাড়ি যাচ্ছি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কেঁদো না, মানুষকে তো একদিন মরতেই হবে। হুম। তুমি এখন কোথায় আছো? বাসায় রেডি হচ্ছি, ফাইম যাবে আমার সাথে। তুমি একটু ওয়েট করো, আমি আসছি। তোমার আশা লাগবে না, আমি তোমাকে পরে ফোন দিব। ঈশান, তুমি একটু দাঁড়াও, আমি আসছি। এই বলে আনিকা ফোন কেটে দিল। আমি আর ফাহিম রাস্তায় গিয়ে অপেক্ষা করতে লাগলাম। একটু পর আনিকার গাড়ি আসলো। আনিকা গাড়ি থেকে নেমে এসে আমাকে জড়িয়ে ধরলো, আমিও জড়িয়ে ধরলাম। আনিকা বোরখাও পরে নাই, স্কার্টও বাঁধে নাই, ওড়না পেঁচিয়ে চলে আসছে। ফাহিম আনিকাকে এই অবস্থায় দেখে সাথে সাথে মুখ ঘুরিয়ে নেয়। আনিকার এই কাজটা আমার একটুও ভালো লাগলো না। ভাবলাম পরে এই বিষয়ে কথা বলবো। আমি ছেড়ে দিয়ে বললো, তুমি কোনো টেনশন করো না। তুমি কতদিন থাকবা? জানি না। ওকে, তাহলে কিন্তু কল দিবা। ওকে, তাহলে যাই। হুম। আনিকা গাড়িতে উঠে চলে গেল। আমি আর ফাহিম বাড়ি যাই। সেখানে সব করে আসতে 2 দিন সময় লাগলো। আমি এসে আগের মতো প্রাইভেট কোচিং শুরু করি। আমি খেয়াল করেছি ফাহিম আর শারমিনের মধ্যে ভালোই চলছে, কিন্তু ফাহিম সবসময় বিষণ্ণ হয়ে থাকতো শারমিনকে হারানোর ভয়ে। এদিকে আমি বুঝতে পারছি আমি আনিকাকে ভিতর থেকে ভালোবাসি, যে ভালোবাসা এত সহজে ছিন্ন করা যাবে না। এভাবে 1 মাস চলে যায়। 1 মাসের মাথায় আমার প্রচন্ড মাথা ব্যথা ওঠে, কারণ আজকে শরীরের উপর দিয়ে বেশি পরিশ্রম গেছে, তাই মাথা ব্যথা উঠেছে। তখন বিকেল 5টা, আমি একটা কোচিং করাচ্ছি। এমন সময় অনিকা সোজা ভিডিও কল দিল। আমি বাইরে বের হয়ে রিসিভ করলাম। তোমাকে এমন দেখাচ্ছে কেন? প্রচন্ড মাথা ব্যথা করছে। কোথায় তুমি? কলেজে। শুনো, আমি কলেজের আশেপাশে আছি। তোমাকে আমি একটা রেস্টুরেন্টের ঠিকানা দিচ্ছি, যত তাড়াতাড়ি সম্ভব চলে আসো। ওকে, লাভ ইউ। লাভ ইউ টু। আমি কোচিং ছুটি দিয়ে রেস্টুরেন্টে চলে গেলাম। গিয়ে দেখি সে এখনো আসেনি। আমি একটা সিটে বসে অপেক্ষা করতে লাগলাম। একটু পর দেখলাম অনিকা আসছে। আমার অনিকাকে দেখে রাগ উঠে যায়, কারণ অনিকার মুখে নাই কোনো মেকআপ আর টাইট একটা বোরখা পরেছে, যা দেখে আমার পুরো মেজাজ গরম হয়ে যায়। আমি নিজেকে কন্ট্রোল করে হাসি মুখ নিয়ে বললাম, আসছো তুমি? হুম। তোমার কি আগের সমস্যা? হুম। আমি টেবিলে মাথা দিয়ে মাথা নিচু করে বসে রইলাম। তার সাথে কথা বলতে ভালো লাগছে না। সে অন্তত মেকআপটা দিয়ে আসতো। তোমাকে সিটি স্ক্যান করাতে হবে। এই বলে অনিকা আমার মাথাটা হাতিয়ে দিচ্ছে। আমার খুব লাগছে। এভাবে 10 মিনিট মাথা হাতাইয়া দিল। আমার এখন অনেক ভালো লাগছে। আমি ইচ্ছে করে প্রশংসা করলাম না, কারণ সে আমার কথা শুনেনি। ভালো লাগছে? ভালো লাগছে। অনিকা এই পাশ থেকে উঠে আমার পাশে বসলো। পাশে বসে আমার মাথায় হাতিয়ে দিচ্ছে। এভাবে আরো 10 মিনিট মাথা হাতিয়ে দিল। আমি মাথায় উঠলাম। মাথা ব্যথা অনেকটাই কমে গেছে। দাও, আর একটু মাথাটা হাতিয়ে দিই, ভালো লাগবে। না, আপাতত চলবে। ওকে। আসলে মাথা ব্যথা অনেকটাই কমে গেছে, তাই প্রশংসা না করে পারলাম না। বিয়ের পর কিন্তু কিছু করো আর না করো, এভাবে মাথা কিন্তু হাতিয়ে দিতেই হবে। আমার মাথা বানানো ভালো লাগে। হুম। থ্যাঙ্কস। আমাকে কোনো সময় থ্যাঙ্কস দিবা না। দরকার হলে বকা দিবা, তবুও থ্যাঙ্কস দিবা না। ওকে। শোনো, একটা কফি খাও, ভালো লাগবে। তুমি কিন্তু আমার একটা কথা মানোনি। কি কথা? এত তাড়াতাড়ি ভুলে গেলে? কাজে ব্যস্ত থাকি তো, মিস্টেক হতে পারে। মেকআপ। ও, মনেই থাকে না। আর সাথে সাথে মেকআপ লাগিয়ে ফেলো। ঠিক আছে, সাথে তোমার আরো 2টা কাজ করতে হবে। কি কি? তোমাকে আর লুজ বোরকা পরতে হবে, আর তোমার ড্রাইভারকে বাদ দিতে হবে। মেয়ে ড্রাইভার দেখো পাও কিনা। ওকে, দেখা যাক। তুমি রাগ করছো? না। দেখো, আমি তোমাকে ভালোবাসি। আমি চাই তুমি আর আমি একসাথে সারা জীবন থাকি, আমার স্বপ্নের মতো করে তোমাকে সাজাতে। এখন যদি তুমি আমাকে সে সুযোগ না দাও, তাহলে তো হচ্ছে না। হুম। আনিকা ব্যাগ থেকে একটা বড়ি বের করলো, দিয়ে বলল, এখন বাসায় গিয়ে কিছু খেয়ে এটা খাবে। ওকে, তুমি চলে যাচ্ছ? হুম। আর একটু বসো, কফি তো খাওয়া হলো না। তুমি খাও, আমি গেলাম।
এই বলে আনিকা চলে গেল। আমি কফির অর্ডার দিলাম। কফি খেয়ে আমি বাসায় চলে আসি। বড়ি খেয়ে ঘুমিয়ে পড়লাম। আনিকাও বুঝতে পারছে ঈশানকে ছাড়া আনিকার জীবন অচল। ঈশানকে আনিকা ভিতর থেকে ভালোবেসে ফেলেছে। ওই আশিকের ক্ষেত্রে এরকম ছিল না, কিন্তু ঈশানের প্রতি যেমন অনুভূতি তেমন ছিল না। আনিকা ইচ্ছে করে ঈশানের সাথে এরকম করছে, কারণ আনিকা ঈশানকে পরীক্ষা করছে। আনিকা যুক্তিটা এভাবে দিয়েছে, ঈশান আমাকে ভালোবাসে আর আমি ঈশানকে ভালোবাসি। ঈশান চাইবে না আমি পর্দা না করি। সে চাইবে আমি না অন্য একটা ছেলের সাথে ঘুরি। সে চাইবে আমি সবসময় তার সাথে তার কথা শুনি, তার কথা মতো চলি। এখন যদি আমি ঈশানের কথা না শুনি, তাহলে ঈশানের রাগ করবে। এই রাগ করার মানেই ঈশান আমাকে ভিতর থেকে ভালোবাসে। এখন যদি ঈশান রাগ না করে তার মানে ঈশানের মন থেকে আনিকা উঠে যাচ্ছে। ঈশান মনে মনে ভাববে আনিকা থাকুক আনিকার মতো আর আমি থাকি আমার মতো। তারপর আস্তে আস্তে কয়েকদিন যাওয়ার পর দুজনের সম্পর্ক খারাপ হয়ে যাবে। আর ঈশান যদি আনিকাকে মন থেকে ভালোবাসে তাহলে যত কষ্টই হোক আনিকাকে নিজের কাছে আগলে রাখবে। এখন যদি নিজেকে কঠোর হতে হয় তাহলে ঈশান তাই করবে। এভাবে আনিকা যুক্তি দিল ঈশানকে পরীক্ষা করার জন্য, কারণ আনিকা চায় না আশিকের মতো ঈশানকে হারাতে। ঈশানের সামনে গেলে আনিকা ইচ্ছে করে নেকাব খুলে যায়। অন্য যে কোনো সময় আনিকা নেকাব পরে থাকে। আর আনিকা নতুন ড্রাইভার দেখে ফেলেছে আর কয়েকটা লুজ বোরখা যেগুলো ঈশানের ভালো লাগে সেগুলো কিনে রাখছে। আনিকা বিকালে ঈশানের কাছ থেকে এসে রুমে বসে আছে। এমন সময় শারমিন আনিকাকে পিছন থেকে জড়িয়ে ধরলো। আনিকা বলল, তোর কি হয়েছে? এত খুশি লাগতেছে কেন? ফাহিম না আমাকে ভালোবাসে। তুই কেমন করে বুঝলি ফাহিম তোকে ভালোবাসে? তার কথাবার্তা, আচার আচরণ আর সবসময় আমাকে কেয়ার করে। ভালো, তাহলে বিয়ে দিয়ে দে। দিয়ে দে, না করেছে কে? সত্যি? হুম। তারা তোরে দেখাচ্ছে মজা। এই বলে আনিকা জোরে জোরে মা মা বলে ডাকতে লাগলো। শারমিন আনিকার মুখে হাত দিয়ে ধরলো, বলল, আপু ডাকিস না, মাকে ডাকিস না। ওকে আর ডাকবো না। এমন মুখ ছাড়। দোয়া কর আগে ঈশানের সাথে আমার বিয়ে হোক, তারপর তুই যাকে বলবি তার সাথে তোর বিয়ে করিয়ে দিব। সত্যি? হুম। এমন সময় আনিকার মা ঘরে প্রবেশ করলো। প্রবেশ করে বলল, শারমিন, তুই একটু ঘরে যা তো, আনিকার সাথে আমার কথা আছে। আমি শুনি। না, ঘরে যা। শারমিন চলে যায়। মা, তুই কি বিয়ে করবি না? হুম, করব। তাহলে তুই কিছু বলছিস না কেন? কি বলতাম? দেখ, তোর জন্য অনেক সম্বন্ধ আসছে, আর কয়েকদিন পর কি এমন সম্বন্ধ আসবে? দেখ মা, সামনে শুক্রবার তোকে দেখতে আসবে, না করিস না। কিন্তু মা, আমার একজন পছন্দের মানুষ আছে। তাহলে তো সেটা খুশির খবর। ছেলেটাকে? শারমিনের কলেজে 3rd ইয়ারে পড়ে। তাহলে ছেলেটাকে একদিন বাড়ি নিয়ে আসিস। ওকে মা। আনিকার মা চলে যায়। আনিকার মা চলে গেলে শারমিন এবার আনিকার কাছে এসে বলল, আপু মা কি বললো রে? বললো ঈশানকে বাড়িতে নিয়ে আসতে। তাহলে আপু তোদের বিয়ে হচ্ছে? না রে, এখনো বলতে পারিনি। দোয়া কর যাতে বিয়েটা হয়ে যায়। ঈশানের বাড়ি থেকে কি হ্যাঁ বলে দিয়েছে? তুই কি তার বাবা মার সাথে দেখা করছস? না, এই বিষয়ে তার সাথে কথা বলবো। আপু তুই একটা আমার উপকার করবি। কি উপকার? তুই ঈশান ভাইকে জিজ্ঞাসা করবি ফাহিম আমাকে মন থেকে ভালোবাসে কিনা। ওকে জিজ্ঞাসা করব। তাহলে আমি যাই। ওকে যা। আনিকা শুয়ে শুয়ে ভাবছে ঈশান এখনো কল দিচ্ছে না কেন? প্রতিদিনই তো এই সময় কল দেয়। তাহলে কি ঈশান রাগ করেছে? এত তাড়াতাড়ি রাগ করার কথা না। আনিকা নিজেই কল দিল, ধরছে না। 3 নাম্বার বার দেওয়ায় ধরলো। ফোন ওঠাতে দেরি হলো কেন? ঠিক আছে, তুমি যে বড়ি দিয়েছিলে সেটা খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম। এত তাড়াতাড়ি? হুম। আগামীকাল তো আমরা দুজন অবসর, চলো না আমরা দুজন ঘুরতে যাই। কোথায়? কাল দেখা করলে জায়গা সিলেক্ট করব। ওকে। তাহলে আগামীকাল সকালে দেখা হচ্ছে। লাভ ইউ। এই বলে আনিকা ফোন রেখে দিল। আনিকা ভাবছে কোনো ভুল করছে না তো সে। আনিকা আবার আগের মতো টাইট বোরখা আর মেকআপ না পরে ঈশানের সামনে যাবে এবং দেখবে ঈশানের প্রতিক্রিয়া কি আসে। আমি সকালে ঘুম থেকে উঠি অনেক দেরিতে। উঠে দেখি ফাহিম ওয়াশরুমে। আনিকা রাতে জানি কি বলেছিল মনে নাই, মনে পড়েছে। কোথায় জানি ঘুরতে যাবে, কয়টায় যাবে ধুর। একটু পর এমনি ফোন দিবনে ফাহিম ওয়াশরুম থেকে আসলো। আমি বললাম, দোস্ত শারমিনের সাথে কেমন চলছে? রাতে কি স্বপ্নে শারমিনকে দেখছোস? ঘুম থেকে উঠেই শারমিনের কথা জিজ্ঞেস করছোস? আরে না। ভালো। এখন কেমন জানি তার জন্য একটা মায়া কাজ করে, মন চায় খালি তার মুখটা দেখতে ইচ্ছে করে। এটাই ভালোবাসা।
বাড়ি থেকে না বিয়ের জন্য বলছে, কি করব? শারমিনের কথা বলে দে, কিন্তু এখন না। দেখ ফাইম, আনিকার বয়স কিন্তু বেশি। আগে তোর বিয়ে হোক তারপর। বুঝছি, ওকে। শুন, শারমিন মেয়েটা কিন্তু অনেক ভালো। তাকে আবার আগেরটার মতো হারিয়ে ফেলিস না। যদি চলে যায়? যতটা সম্ভব তাকে বেশি সময় দিবি। ওকে। আমার মোবাইলে কল আসলো, দেখি বাড়ি থেকে ফোন আসলো। হ্যালো মা, কেমন আছো? ভালো, তুই কেমন আছোস? ভালো। তোর জন্য একটা খুশির খবর আছে। কি খুশির খবর? তোকে না মেয়ের বাড়ি থেকে দেখতে আসছে। খবর মানে? মানে হলো তোর বাবার বন্ধু যে আব্দুল ভাই, তার একমাত্র মেয়ে তোকে পছন্দ করেছে। তার বাবা এবং তার মা গতকাল আমাদের বাড়িতে আসছে, এসে সব দেখে গেছে। তাদের তোকে পছন্দ হয়েছে এবং বাড়ি গড়ো। আর তোর বাপের আর আমার মেয়েকে অনেক ভালো লেগেছে। আমার মাথায় আকাশ ভেঙে পড়লো। মা এসব কি বলছে? না না, এই মেয়েকে চিনি না জানি না বিয়ে ঠিক করে ফেলছে। আর এইদিকে আনিকাকে নিয়ে ঘর সংসার করার স্বপ্ন দেখছি। দেখো মা, তোমাকে আমি পরিষ্কার করে বলে দিই, আমার ঢাকায় একজন মেয়েকে দেখে যাবে। বিয়ের তারিখ ঠিক করে যাও। তাহলে কি এই মেয়েকে না করে দিব? ডাইরেক্ট না করে দাও। আর একটু চিন্তা ভাবনা করে দেখ, মেয়ের বাবা স্বেচ্ছায় 5 লাখ টাকা যৌতুক দিতে রাজি হয়েছে। দুটোরূপ আমি বুঝি না, না করে দাও। এই বলে ফোন কেটে দিলাম। আমি ভাবছি অন্য চিন্তা। আগামীকালকে আনিকার ব্যবহার এরকম যদি প্রতিদিন হয় তাহলে হবে না, না হলে নাই। আনিকাকে ভালোবাসি, আনিকাকেই বিয়ে করব। দরকার হলে তাকে কিডন্যাপ করব। আমার এরকম রাগারাগি দেখে ফাইম বলল, দোস্ত কি হয়েছে, কোনো সমস্যা? আরে বাড়ি থেকে আমার জন্য মেয়ে রেডি করে রাখছে, তাই আমি না করলাম। আনিকাকে যদি তোর বাড়ি থেকে পছন্দ না করে? সেটা সমস্যা নেই, বিয়ে করব আমি, ঘর সংসার করব আমি। মা বাবার পছন্দ না হলে আমি কি করব? ওকে দোস্ত। এমন সময় ফাইমের মোবাইলে কে যেন ফোন দিল। ফাইম কথা বলার জন্য বেলকনিতে যায়। আমি আনিকাকে কল দিলাম, কল রিসিভ করলো। কি করো? আজকে না ঘুরতে যাব, রেডি হচ্ছি। কোথায় আসবা? আরে তোমার বাসার চৌরাস্তার মোড়ে যে রেস্টুরেন্ট আছে সেখানে আসো। ওকে। তাড়াতাড়ি এসো। ওকে। ফোন রেখে রেডি হয়ে গেলাম। রেস্টুরেন্টে গিয়ে দেখি আনিকা এসে বসে রইলো। আনিকাকে দেখে আমার মেজাজ পুরো গরম হয়ে যায়। মুখে নাই মেকআপ, টাইট বোরখা। আমি টেবিলে বসলাম। এবার রাগ কন্ট্রোল করতে পারলাম না। এসবের মানে কি আনিকা? কি ঈশান, তুমি বুঝো না? সত্যি আমি বুঝতে পারছি না। আর তুমি রেগে যাচ্ছ কেন? তোমাকে না বললাম আমি মেকআপ পরতে ও লুজ বোরকা পরতে? ড্রাইভারকে তো চেঞ্জ করছো না? দেখো, তোমাকে ভোগ করার ইচ্ছা থাকলে তোমাকে কবেই ভোগ করে ফেলতাম। আমি চাই তোমাকে সারা জীবন আগলে রাখতে। তুমি এসব কি বলছো? তুমি কি কিছু বুঝো না? আমার এরকম ভাবে পড়তে ভালো লাগে। আর ড্রাইভারকে আমি বাদ দিতে পারবো, কারণ ড্রাইভার অনেক আগে থেকে ড্রাইভারি করে। হয়েছে সে আমাকে ছাড়া বাঁচবে না। এখন বাড়িতে কি বলবো? এসব ভাবতে ভাবতে বাসায় চলে আসি হেঁটে। অনেক কষ্টে দিনটা কাটালাম। সারাদিন অনিকা কল দিল না। আমি অনিকার কলের অপেক্ষায় বসে আছি। সে কল দিয়ে মাপ চাইলেও তো হয়ে যায়। এভাবে একটা সপ্তাহ চলে যায়। আমি কিছুই বুঝলাম না একটা সপ্তাহ আমার কিভাবে যে গেল সেটা একমাত্র আল্লাহই জানে। আমি আর আনিকাকে ছাড়া পারছি না, তাই ঠিক করলাম আনিকার চেম্বারে গিয়ে নিজেই মাপ চাইবো। সেদিন ছিল শনিবার। আমি কলেজে বিকালের দিকে কোচিং করিয়ে আনিকার চেম্বারের উদ্দেশ্যে রওনা দিলাম। এমন সময় কোথা থেকে জানি এক মেয়ে এসে আমার পথ আটকালো। মেকআপ ডাকা মুখ, লুজ বোরখা, মনে হচ্ছে পর্দাশীল কোনো মেয়ে। আমি বললাম, কে আপনি? আমার পথ ছাড়েন। কে আমি? আমি গলার স্বর শুনে চিনতে পারলাম আনিকা। তাহলে সে আমার কথা মতো চলছে। যাক, আমি হার মানলাম না, আনিকার হার মানলো। মনে মনে ইয়েস, আমি জিতে গেছি। আনিকার সাথে একটু মজা করা যাক। সরি, কে আপনি? আপনাকে চিনতে পারলাম না। আমি আনিকা। ওহ ডক্টর, আপনি কেমন আছেন? কি মনে করে? কুত্তার বাচ্চা, তুই জানিস না? কি জানবো? সরি আনিকা, তুমি দেরি করে ফেলছো। আমার একটা গার্লফ্রেন্ড আছে। আনিকা রেগে গিয়ে আমার শার্টের কলার ধরে বলল, কোনটা তোর গার্লফ্রেন্ড? দেখা, তাকে এখানে আন। আমি বুঝতে পারলাম আনিকা অনেক রেগে গেছে। আমি দূরের একটা মেয়েকে দেখিয়ে দিয়ে বললাম, ওইটা আমার মিষ্টি সুইট গার্লফ্রেন্ড। তোর গার্লফ্রেন্ড দেখুক আমি তার বয়ফ্রেন্ডকে কি করি। বলে আনিকা তার মেকআপ নিচে নামিয়ে সোজা আমাকে লিপ কিস করে বসলো। আর আমি আর আনিকা 30 সেকেন্ড এভাবে ছিলাম। কলেজের সবাই আমাদের দিকে হা করে তাকিয়ে আছে, যেন কলেজের সবাই 30 সেকেন্ডের একটা লাইভ দেখলো। এটা কি করলে তুমি? সারা জীবনের জন্য তোকে আমার করে নিলাম। আমি তো সারা জীবন তোমারই ছিলাম। আমি জানি। তাহলে গত এক সপ্তাহ এসব কি ছিল? তোমাকে পরীক্ষা করছিলাম, আর তুমি সে পরীক্ষায় পাশ করেছো। তাহলে এতদিন তোমার এগুলো সাজানো নাটক ছিল? হুম। কেন এরকম করলা? বললাম তো পরীক্ষা করছি। তোমরা পরীক্ষাও করো? তোমরা পারো বটে। অনেকদিন ধরে তোমাকে জড়িয়ে ধরি না, এখন আমাকে জড়িয়ে ধরো। আমি অনিকাকে জড়িয়ে ধরলাম।
অনিকা কেঁদে দেয়। কাঁদছো কেন? এটা সুখের কান্না। কেঁদো না। বলো, সারা জীবন আমাকে এভাবে বুকের ভিতরে আগলে রাখবে? সারা জীবন তোমাকে এভাবে বুকের ভিতর আগলে রাখবো। আনিকা আস্তে আস্তে আমাকে ছেড়ে দেয়। চলো, এখন তোমাকে আমার বাড়িতে নিয়ে যাব। আজ না, অন্যদিন। এখন তুমি আমার সাথে যাবা। ওকে। তারপর দুজন দুজনের হাত ধরে কলেজ থেকে বাইরে বেরিয়ে আসলাম। এসে দুজন একটা রিকশায় উঠলাম। রিকশা গিয়ে তাদের বাড়ির সামনে নামলো। রিকশায় যতক্ষণ ছিলাম অনিকা আমার হাত শক্ত করে ধরে রাখলো। আনিকা আমাকে বাড়িতে নিয়ে যায়, নিয়ে ড্রয়িং রুমে বসিয়ে বলল, তুমি বসো। না না, তুমি আমাকে ছেড়ে যেও না। ঈশান, এটা আমাদের বাসা, এখানে ভয় পাওয়ার কি আছে? তবুও তুমি আমার সাথে থাকো। ওকে। আনিকা জোরে শারমিন বলে ডাক দিল। শারমিন আমাকে নিচে দেখে এসে বলল, ঈশান ভাই, আপনি আপনি আমাদের বাসায়? বিশ্বাসই হচ্ছে না। বিশ্বাস হবেও না। তুই তোর ভাইয়ের সাথে থাক, তোর ভাই ভয় পাচ্ছে। আমি ড্রেস চেঞ্জ করে আসি। ভাই, আপনি না একটা ভীতু। তাহলে ফাহিম হলো ভিতর দিয়ে। ফাইনকে বলছেন কেন? সে তো অনেক সাহসী। না, পুরোই আস্ত একটা ভিতর। ভালো হচ্ছে না কিন্তু ভাইয়া। ভীতু বললাম আমি আপনাকে, আর আপনি বললেন ফাইনকে। তাহলে তুমিও ভীতু? না না, তাহলে কে? আপনি ভীতু। কে? আনিকার মা এসে বলল, কে ভীতু? আন্টি ফাহিম। না না, আমি ভীতু। ফাহিম কে? কেউ না। আন্টি আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। ভালো, তুমি কেমন আছো বাবা? ভালো। যা তো আনিকাকে বল ঈশানের জন্য খাবার নিয়ে আসতে। শারমিন চলে গেল। আনিকার মা বলল, বাবা শুনো, তোমাকে কিছু কথা বলি। আনিকাকে তুমি কন্ট্রোলে রাখতে পারবা? এই মেয়ে কিন্তু অনেক জেদি। তোমাকে পেয়ে আমরা অনেক খুশি। আনিকাকে অনেক ছেলে দেখতে আসছে, কাউকে সে পছন্দ করেনি। অবশ্যই সে পছন্দ করেছে। তোমাকে পেয়ে আমরা অনেক খুশি। থ্যাঙ্কস। এখন বলো, তোমার বাবা মাকে কবে নিয়ে আসবা? আনিকার সাথে কথা বলে নেই। ওকে, তোমার আঙ্কেল বাহিরে গেছে। তোমার বাবা কি করে? ছোট একটা জুতার দোকানে চালায়। তুমি কি করো? পড়ালেখা। তুমি তাকে এখন বিয়ে করতে চাচ্ছ? সেটা আনিকার উপর নির্ভর করছে। এখন সে যখন বলে, সে যদি এখন করবে তাহলে আমার সমস্যা নেই, আর যদি বলে আরো 2 বছর পর, সেটাও সমস্যা নেই। তোমার কথা আমার ভালো লাগলো। থ্যাঙ্কস। আনিকা খাবার নিয়ে আসলো। আনিকা নতুন কাপড় পরলো। সে যে কাপড় পরুক না কেন, আনিকাকে অনেক সুন্দরী দেখায়। আনিকা আমার সামনে খাবার দিল। আনিকার মা বলল, তাহলে তোরা দুজন সিদ্ধান্ত নে, কি করবি? ওকে, তুমি যাও। তোমাকে তো দারুণ সুন্দরী দেখাচ্ছে। সত্যি আমার এই ড্রেস ভালো লাগছে। তুমি যেই ড্রেস পরো না কেন, তোমাকে আমার কাছে ভালো লাগে। থ্যাঙ্কস। শুধু বলবো আমি তোমাকে ভালোবাসি। আমি জানি। এখন বলো, মার সাথে তোমার কি কথা হয়েছে? বলছে তোমাকে এখন বিয়ে করব না, পরে। তুমি কি বলো? সেটা তোমার উপর নির্ভর করছে। দেখো, আমার এখন কোনো স্থায়ী উপার্জনের পথ নেই। সেটা হতে আরো কমপক্ষে 2 থেকে 3 বছর লাগবে। তুমি যদি চাও তাহলে 3 বছর পরে বিয়ে করতে আমার কোনো অসুবিধা নেই। সেটা এখন তোমার উপর। অনিকা কিছু বলছে না, মনে হচ্ছে ভাবনায় ডুবে আছে। কিছুক্ষণ পর বলল, আচ্ছা শুনো, তুমি আমাকে এই 2 মাসের ভিতর বিয়ে করবা। কিভাবে করবা জানি না। যদি বাড়ি থেকে রাজি না হয় তাহলে পালিয়ে বিয়ে করবা। সত্যি বলছো? তোমার কোনো কাজ করতে হবে না, তুমি শুধু আমার পাশে থাকবা। ওকে, এখন বলো কবে বাবা মাকে নিয়ে আসবো? আগামী সপ্তাহে নিয়ে আসো। ওকে, দেখা যাক। তাহলে আমি উঠি? আমার রুমটা দেখে যাও। না, আরেকদিন দেখবো। না না না, এখন চলো। আনিকা আমার হাত ধরে টানতে টানতে নিয়ে গেল তার রুমে। আমিও আনিকার রুম দেখে অবাক হয়ে যাই। রুম কি সুন্দর করে সাজানো, যেন এখানে কোনো রানী থাকে। তুমি তো আমার রানী। কিন্তু না, শারমিন এসে সব ফাঁস করে দিল। ভাই, অবাক হবেন না। আপনি আসবেন দেখে আপু রুম পরিষ্কার করছে। আপু যেভাবে থাকে আপনি দেখলে বমি করে দেবেন। ওয়াক, তু বলে এক দৌড়। আমি আনিকার দিকে তাকালাম। আনিকা আমার দিকে তাকালো। আনিকা বলল, সারাদিন তো কাজে ব্যস্ত থাকি, তাই এত পরিষ্কার করতে পারি না। তুমি যে আমার জন্য এত কষ্ট করে রুম ঠিক করছো, এতেই আমি খুশি। থ্যাঙ্কস। ওকে, তাহলে আমি যাই। আমি আনিকার মার সাথে দেখা করে বাসায় আসলাম। এসে বাড়িতে কল দিলাম। আসসালামু আলাইকুম, কেমন আছো মা? ভালো, তুই কেমন আছোস? তুই ওই মেয়েকে বিয়ে করবি? হ্যাঁ। আচ্ছা, আমরা আসবো। ওকে, শুক্রবার দুপুরের দিকে আসবা। আচ্ছা। আমি ফোন কেটে দিলাম। এভাবে একটা সপ্তাহ চলে যায়। 1 সপ্তাহে আমার 3 বছরের ইনকাম হাতে আসলো। দেখি মাত্র 2.5 লাখ টাকা। একেবারে হতাশ হলাম।
সব আমি আমার ফ্যামিলিকে দিলাম, যাই তাদের সুখ মানে আমার সুখ। এখন নিজের জন্য কিছুই নেই। হায় রে কপাল, ফ্যামিলিকে না দিয়ে যদি সব আমার হাতে থাকতো তাহলে হয়তো 10 থেকে 15 লাখ টাকা থাকতো। কেননা আমি গাধার মতো খাটছি আমার পরিবারের জন্য। যাই হোক, তারা আমার মা বাবা। সেদিন ছিল শুক্রবার, দুপুরের দিকে তারা আসছে মা বাবা, ছোট বোন যেটার এখনো বিয়ে হয় নাই, আর এক চাচা চাচি আসছে। আমি তাদের আনিকার বাড়িতে নিয়ে গেলাম। এতক্ষণ মা আর বাবা আমাকে অনেক কথা বলে তাদের পছন্দ করা মেয়েকে বিয়ে করতে, কিন্তু কে শুনে কার কথা। আনিকার বাবা মা এসে তাদের ভিতরে নিয়ে যায়। আমি আমার ছোট বোন সুবর্ণাকে নিয়ে আনিকার রুমে যাই। গিয়ে দেখি আনিকা আর শারমিন বসে আছে। আমি সুবর্ণার সাথে শারমিনকে আর আনিকাকে পরিচয় করিয়ে দিলাম। শারমিন আর সুবর্ণা সেম বয়সের। আমি বললাম, শারমিন তুমি সুবর্ণাকে বাড়িটা একটু দেখাও। ওকে সুবর্ণা, চলো। আমি বললাম আনিকাকে, আনিকা তোমাকে কিছু কথা বলি, মন দিয়ে শোনো। বলো। আমার কেমন জানি ভয় করছে। দেখো, আমি আমার মা বাবার পছন্দের মেয়েকে বিয়ে করছি না, তাই তারা তোমার অনেক দোষ ধরবে, বিশেষ করে তোমার বয়স বেশি সেই জন্য। কিন্তু তুমি ঘাবড়ে যাবে না, সবসময় আমি তোমার পাশে আছি। আমি আনিকার হাত ধরলাম। এই 2 হাত কোনোভাবেই ছিন্ন হবে না মৃত্যুর আগ পর্যন্ত। আমি জানি, কিন্তু এখন আমার ভয় করছে। যদি তোমার মা বাবা আমাকে পছন্দ না করে? পছন্দ করবে? মিথ্যা কথা বললাম। জানি আনিকাকে কেউ পছন্দ করবে না, কারণ তার বয়স বেশি। মিথ্যা কথা বলে তাকে সাহস দিলাম। তাই যেন হয়। তুমি কিন্তু আমার পাশে থাকবা। ওকে, তুমি রেডি হয়ে আসো, আমি যাই। আমি আমার ডিসিশন নিয়ে রাখছি। আমি নিচে এসে এক সোফায় বসলাম বাবার সাথে। একটু পর আনিকা আসলো। আনিকা এসে সবাইকে শরবত দিল, আমাকেই দিল। বাহ, মেয়ে তো দারুণ সুন্দরী। নাম কি তোমার মা? আন্টি, আনিকা। তুমি কি করো মা? আঙ্কেল, আমি ডাক্তারি করি। ভালো। আচ্ছা মা, তোমার বয়স কত? 26 বছর, মেয়ের বয়স 26। এই খাইছে। মা বাবার দুজনের মুখের হাসি উবে গেল, তাদের মুখে ঘৃণার মতো ছড়িয়ে পড়লো। আমার দিকে রাগী লোক নিয়ে তাকালো। মা বাবা দুজনেই। মা বলল, ভালো, কিন্তু ঈশানের বয়স তো মাত্র 23। এখন তো এরকম হয়ে থাকে। না, এরকম বয়স্ক মেয়ের সাথে আমার ছেলের বিয়ে দেবো না। ঈশানের তো মেয়েকে পছন্দ। তো কি হয়েছে, এই বিয়ে হবে না। ঈশানের মা, চলো। ঈশানের সাথে আমার কথা আছে, ঈশান দেখে যা। আমি মার সাথে একটু দূরে আসি। আসলে মা বলল, তুই কি পাগল হয়ে গেছিস? পাগল হবে কেন, আমার তাকে পছন্দ হয়েছে। এরকম বয়স্ক মেয়েকে কেউ পছন্দ করে? কেউ না করলেও আমি করছি। এখন বিয়ের তারিখ ঠিক করো। আমি তোর বাপের উপর দিয়ে যেতে পারবো না। দেখ তোর বাপে কি বলে। তোর জন্য আমরা কি সুন্দরী মেয়ে পছন্দ করেছি, আর তুই কিনা বয়স্ক বুইড়া মেয়েকে পছন্দ করছিস। ছি ছি। হ্যাঁ, আমি করছি। এখন বাপকে বলো বিয়ের তারিখ ঠিক করতে। দেখ তোর বাপে কি কয়, আমি কিছু জানি না। এসে দেখি বাবা উঠে চলে গেছে। আমি বুঝতে পারলাম আনিকা কান্না করছে। আমি আর মা বাইরে গিয়ে দেখি বাবা রেগে বসে আছে। আমি আর কিছু বললাম না। সুবর্ণা এতক্ষণে আসলো শারমিনের কাছ থেকে। বুঝলাম তাদের দুজনের বন্ধুত্ব হয়ে গেছে। সুবর্ণা বাবার মুখের দিকে আর কিছুই বলে না, চুপচাপ গাড়িতে গিয়ে বসে। কোনো কথা না বলে তারা চলে যায়। আমিও বাসায় চলে আসি। কি করব বুঝতে পারছি না। কোনো মতে রাতটা কাটলাম। সকালে মার কাছে ফোন দিলাম। বাবা কিছু বলছে? না, তোর সাথে কোনোভাবেই এই মেয়ের বিয়ে দিব না। সমাজের লোকেরা কি বলবে? মা, আমি এখন বাচ্চা না। সমাজের মানুষ কি বলবে না বলবে সেটা দিয়ে আমি কি করব। বাবাকে পাশে আছে। হ আছে। লাউড স্পিকারে দাও। দিছি, বল। আমার যদি মন চায় ছেলের বউকে বরণ করে ঘরে তুলতে, তাহলে আমি এখন নাম্বার দিচ্ছি। এখনই ফোন করে বিয়ের তারিখ ঠিক করতে। আর যদি না করে তাহলে বিয়ে করে বাড়িতে আসলে কিছু যেন না বলতে পারে। আমি আবার আধ ঘন্টা পরে ফোন দিলাম মার কাছে। বাবা বলছে, না, তুই যদি এই মেয়েকে বাড়িতে নিয়ে আসিস তাহলে তোকে মেয়ের হাত পা ভেঙে ফেলবো। ওকে, দেখা যাবে। এই বলে আমি ফোন রেখে দিলাম। আমি আমার সিদ্ধান্ত নিয়ে নিলাম, আগামী সপ্তাহে আমরা বিয়ে করব। ভাবলাম আনিকাকে বাড়িতে নিয়ে গেলে কেউ দেখতে পারবে না, মা বাবা দেখতে পারবে না, পাড়া প্রতিবেশীরাও তারা কথা বলবে। আনিকাকে সেখানে নিয়ে গেলে শুধুই কাঁদবে। তাই আমি ঠিক করলাম যে বাসায় থাকি সে বাসার উপরতলা ভাড়া নিব। যে টাকা আছে সেখান থেকে ফার্নিচার কিনবো। কোনো আয়োজন না করে বিয়ে করে ফেলবো। এটাই আমার পরিকল্পনা। আমি চলে গেলাম আনিকার বাড়িতে। আমি আনিকার রুমে গেলাম। গিয়ে দেখি বেচারি কেঁদে কেঁদে শেষ। আমি আসলে সাথে আমাকে জড়িয়ে ধরে বলে, তুমি আসছো? আমি তো ভাবছিলাম তুমিও চলে গেছো। তোমাকে ছাড়া আমি যেতে পারি? এখন কি করবা? আমার মাথায় একটা পরিকল্পনা আছে। কি? আমি আনিকাকে আমার পরিকল্পনার কথা বললাম। আনিকার মুখ উজ্জ্বল হয়ে যায়। চলো বাসা দেখবো। আনিকা রেডি হয়ে আমার সাথে বাসায় এসে বাসা দেখে। আনিকার পছন্দ হয়েছে। এখন আমি আস্তে আস্তে ফার্নিচার ওঠাতে থাকি। মোটামুটি একটা সংসারে যা লাগে সব উঠালাম।
এমনই ভাবে এক সপ্তাহ চলে গেল। দিনটি ছিল শুক্রবার। আমি রুমে আগে থেকে সাজিয়ে রাখি। আমি আর ফাহিম দুপুরের পরে তাদের বাড়ি যাই। গিয়ে ভালোভাবে আমাদের বিয়ে সম্পূর্ণ হয়। আনিকার মা বাবা দুজনেই কৃতজ্ঞতায় মাথা নুয়ে পড়ে আমার প্রতি। তারা বলে তারা জীবনে আমার মতো ছেলে দেখে নাই। ফাহিমকে সাক্ষী রেখেছি। আনিকাকে শাড়ি অবস্থায় আরো বেশ অপরূপ দেখায়। আমি আজ রাতে তার সেই রূপের ভিতর হারিয়ে যাব। আমি আনিকাকে নিয়ে বাসায় আসি। ফাহিম সুন্দর করে আমার বাসর ঘর সাজায়। যেহেতু আমার শরীরের উপর দিয়ে আজ অনেক ধকল গেছে, তাই আমার পুরনো রোগ মাথা ব্যথা করতেছে। আনিকা বাসর ঘরে গিয়ে বসে আছে। ফাহিম আমাকে ঠেলা দিয়ে ঘরে পাঠিয়ে দেয়। আমি ঢুকে দরজা লাগিয়ে দিলাম। আনিকা ঘোমটা দিয়ে বসে আছে। আমি গিয়ে ঘোমটা উঠালাম। আমি বালিশটা মাথার নিচে দিয়ে শুয়ে পড়লাম। আনিকাকে বললাম, আনিকা মাথাটা একটু হাতিয়ে দাও না। মাথা ব্যথা করছে? আনিকা আমার মাথা হাতিয়ে দিচ্ছে। আমার যে কি ভালো লাগছে। আমি ভাবছি সারাটা জীবন আমি ব্যর্থ। যে ফ্যামিলির জন্য আমার সবটুকু দিলাম, সেই ফ্যামিলি কিনা নিজের পছন্দের মেয়েকে বিয়ে করেছি বলে ফ্যামিলি থেকে আলাদা করে দিল। আরে কপাল। কিন্তু আনিকার মতো একটা বউ পেয়ে নিজেকে সার্থক মনে হচ্ছে। আনিকা মাথা হাতিয়ে দেওয়া আমার অনেক ভালো লাগছে। এভাবে মাথা হাতিয়ে দিলে না ঘুমিয়ে পড়া যায়। ঘুমিয়ে গেলাম একেবারে সকালে। ফুরফুরে মেজাজ নিয়ে ঘুম থেকে উঠলাম। আনিকা রুম ঝাড়ু দিচ্ছে। মুখের দিকে তাকিয়ে বুঝতে পারলাম মুখে তার অতৃপ্তির হাসি। আমি আনিকাকে পিছন থেকে জড়িয়ে ধরে ঘাড়ে কিস করতে থাকি। আনিকা উপভোগ করতে থাকে। আমি ঘাড়ে কিস করতে করতে ঠোঁটে গেলাম। এবার দুজন দুজনকে লিপ কিস করতে করতে আনিকা আমাকে বিছানায় ফেলে দিল। পরে কি হলো বুঝতেই পারছেন। এভাবে ভালোই চলছিল আমাদের সংসার। মাঝে মাঝে ঝগড়া হতো, কিন্তু দিন শেষে আমরা দুজন একই সাথে একই বিছানায়। আমাদের টাকা নিয়ে কোনো সমস্যা হয় নাই। 1 মাসের ভিতর আনিকা ফ্ল্যাটে পুরোটা ফার্নিচার দিয়ে ভরে ফেলে, কারণ সংসারটা তার। আনিকা ডাক্তারি করে সংসার চালাইতো। আমি প্রাইভেট কোচিং করিয়ে বাড়িতে টাকা পাঠাই। যাই হোক, তারা আমার মা বাবা। ঠিকই, তারা 2 বছর আগে আমার একটা চাকরি হয়। তখন আনিকা প্রেগনেন্ট। আমাদের একটা মেয়েও হয়। তখন বাড়ি থেকে সবাই দেখতে আসে এবং আনিকার কাছে ক্ষমা চায়। আমি বুঝতে পারছি, দেখতেছি তারা আমাকে ছাড়া অচল, তাই তারা গ্রহণ করে নিল। পরে ফাহিম আর শারমিনের বিয়ে ধুমধাম ভাবে হয়ে যায়।